নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডায় চলছে সুলেখক অর্ঘ্যদীপ ঘোষালের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ গল্প অনির্বাণ। অনির্বাণ গল্পটির প্রথম পর্বে তোমরা শুনেছ মাঙ্গানে ঘটে চলা একের পর এক নারকীয় হত্যাকাণ্ডের তদন্তের সাথে জড়িত বিষ্ণুকে খুনের চেষ্টা করা হয়। ভাগ্যক্রমে তার প্রাণ রক্ষা পেলেও মাঙ্গান পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিষ্ণুর উপর আক্রমণই একমাত্র ঘটনা নয়, এর আগের কেসের সাথে জড়িত ভিকিও খুন হয়েছে। তার লাশ পাওয়া গেছে নেপালে। দেবার্ণব প্রায় সবার থেকেই একাধিক সাবধান বাণী এবং উপদেশ শোনার পরেও সমস্ত কিছু উপেক্ষা করে নেপালে যাওয়া স্থির করে। এদিকে নেপালের একেবারে উত্তরে এক পরিত্যক্ত গুহায় পাওয়া যায় 5 জন সন্ন্যাসীর মৃতদেহ। তার মধ্যে একটি মৃতদেহ মস্তকহীন। নেপালে পৌঁছে দেবার্ণব আন্দাজ করে এই সন্ন্যাসীদের হত্যা এবং তাদের নেপালে আসার কারণ কি কোনোভাবে সম্পর্কযুক্ত। এরপর নেপালের অমিতাভ মনাস্ট্রি থেকে অদ্ভুতভাবে নিখোঁজ হয় লামা ধ্রুপদের প্রধান শিষ্য অধিরূপ। সবগুলো ঘটনাকে একত্রিত করে দেবার্ণবের মনে চলতে থাকে কয়েকটি প্রশ্ন। অভিষেক গুরুংয়ের কেসের সাথে নেপালের কানেকশন কার ইনস্ট্রাকশনে? দ্বিতীয়ত, 5টা বডি পাহাড়ের গুহায়, একজনের মাথা কাটা। সেম প্যাটার্ন নয় কেন? 5 জনই লামা। তৃতীয়ত, নেপালের সবথেকে পুরনো এবং বড় মনাস্ট্রি থেকে একজন গায়েব, যিনি এই 5 জনের একজন। 4 নম্বর, একজন দেখা করতে আসত কিন্তু অত্যন্ত সন্দেহজনক ক্যারেক্টার, সেই কি অমিতাভ মনাস্ট্রির গেস্ট? তাহলে কি এখনো খুন বাকি? কিন্তু সন্ন্যাসীদেরই টার্গেট কেন? কি কানেকশন? কালো গাড়িতে ভিকির থাকার জায়গায়? না, উত্তরগুলো এখনো পাওয়া যায়নি। খুঁজব আমরা এই অন্তিম পর্বে। তো চলো আর দেরি না করে নিশিডাক গল্পের আড্ডায় শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন সুলেখক অর্ঘ্যদীপ ঘোষালের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ গল্প অনির্বাণ। আজ অন্তিম পর্ব। 19 মে সকাল 9:30। কিরে, ভোরবেলা বেরিয়ে গেলি কোথায়? বলছি, পবন স্যার কি বেরিয়ে গেছে? হ্যাঁ, কাল থেকে জয়েন করবেন বললেন, কিন্তু তুই গিয়েছিলি কোথায়? অমিতাভ মনাস্ট্রি। কালকে সন্ধ্যায় বিজেশ শেরপার সাথে আমি আর পবন স্যার যখন দেখা করতে গেলাম, আমি ওনার থেকে বডির একটা ছবি চেয়ে নিয়েছিলাম আর ওটাই দেখাতে নিয়ে গিয়েছিলাম। উনি বললেন বটে যে এটা অধিরূপ নয়, কিন্তু কিন্তু কি? আর এই অধিরূপটাই বা কে? উফ, খালি পেটে এত কথার উত্তর আমি দিতে পারবো না। পেট পুজোর ব্যবস্থা করতো। হতভাগা, বাইরে থেকে তুই এলি আর আমি ব্যবস্থা করব নাকি? ব্যাগ নিয়ে গেছিলি কেন তবে? ছবি ব্যাগে ভরা ছিল? হ্যাঁ, তোর বুদ্ধিতে এর থেকে বেশি ভাবা সম্ভবও নয়। যাকে এ দেখ। ব্যাগের চেন খুলে দেবার্ণব বের করে আনলো একটা কাপড়ে মোড়া লম্বা বাক্সের মতো একটা জিনিস। বিছানার উপর রেখে এসে দেখাচ্ছি বলে বাথরুমের দিকে পা বাড়ালো। 10 সেকেন্ডও বোধহয় পার হয়নি, ঘর থেকে উত্তেজিত গলায় আওয়াজ এলো, এ ভাই, এত পুঁথি, এর তো অনেক দাম হয় শুনেছি, তোকে দিয়ে দিল? হ্যাঁ, সব মিটে গেলে তোকে গিফট করব। বাথরুম থেকে উত্তর এলো, এই আর কি মারিস না, বল না কি কেস? ওটার দাম বেশি না, বয়স তোর থেকেও কম। লোকলাতে যখন বাস থামল তখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে পা বাড়িয়েছে। এই প্রথমবার নিখিলের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। অসম্ভব সুন্দর দৃশ্য। রাস্তার এক ধারের গা বেয়ে পাহাড় উঠে গেছে, অন্য ধারে টিনের ছাদওয়ালা একতলা বাড়ির পাশাপাশি কয়েকটা বড় বাড়িও রয়েছে। তার পেছনে সারিবদ্ধভাবে পর পর মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। একটু দূরে প্লেনের শব্দ শুনেই উপরের দিকে তাকালো দুজন। এখানে এয়ারপোর্ট আছে, সেটা আসার সময়ই জেনেছে দুজন। তবে
সেগুলো আকারে ছোট। 15-20 জনের জন্য। নিখিল কপালে হাত রেখে চোখ কুঁচকে বলল, টুইন অটার। বাবা, তোমার তো নজর সেরা। হ্যাঁ, এখানে মোটামুটি এগুলোই দেখতে পাবি। টুইন অটার, লেট L410, টার্বোলেট, তারপরে পিলেটার পটার, এইসব ধরনের ছোট প্লেন 20 থেকে 22 জনকে নিয়ে ট্রাভেল করে। আচ্ছা, কিন্তু আপাতত আমরা খুমজম অবধি একটা বাস আর একটা পেট পুজোর দোকান হলেই চলবে। সাথে টয়লেটটা থাকতে হবে। বাসের লোককে জিজ্ঞেস করলেই হবে, চল। খুমজুং পৌঁছাতে বাজল 4:30। বাস থামল খুমজুং মনেস্ট্রির সামনে। নেমে নিখিল মনেস্ট্রির দিকে পা বাড়াতে পেছন থেকে কাঁধে হাত পড়ল। এখন না, আগে কাজ সারবো, তারপর থাকার ব্যবস্থা, ওটা অবশ্যই ট্রিট, তারপরে আসা যাবে। কথা শুনে বাধ্য ছেলের মতো হাঁটতে শুরু করল নিখিল। কাছাকাছি এসে লোকজনকে জিজ্ঞাসা করে একটা একতলা লাল টিনের ছাউনি দেওয়া লম্বা বাড়ির মতো দেখা গেল। এটাই এখানকার একমাত্র হাসপাতাল। ভেতরে ঢুকলো শুধু দেবান্নব। মিনিট 10 পরে যখন বেরিয়ে এলো, তার হাতে একটা কাগজ। বেরিয়েই বলল, এবারে থাকার ব্যবস্থা। কিন্তু যার খোঁজে এলি? যাব, কিন্তু একটা ছোট্ট কাজ আছে, যেটার জন্য আগে রুমে যাওয়াটা দরকার। ফোন কলটা এলো কিছুক্ষণ পরেই। অবিনাশ সোম। নিখিল সঙ্গে থাকা সত্ত্বেও দেবান্নবের ফোনে কল করার তো কিছু কারণ আছেই। হ্যাঁ, একটা খবর আছে তোমার জন্য, গুড নিউজই বলতে পারো। হাসপাতাল থেকে বিষ্ণু ছাড়া পেয়েছিল 16 তারিখ বিকেলে। ছাড়া পেতে না পেতেই আবার ওর উপর অ্যাটাক হয়। কপাল ভালো, একা ছিল না, 2 জন ধরা পড়েছে গতকাল রাতে, সঙ্গে গাড়িটাও। তোমার জন্য গুড নিউজটা হচ্ছে, গাড়িটাই দিন 15 আগে বর্ডার ক্রস করে নেপালে গিয়েছিল। ছেলে দুটো লোকাল। একজনের ফোন রেকর্ড থেকে ভিকির নাম্বার পাওয়া গেছে, কিন্তু লাস্ট দিন 10 ওই 7-8 কিলোমিটার রেডিয়াসই ছিল, বুঝেছ? যাই হোক, গাড়ির খবরটা নিশ্চয়ই কাজে লাগবে তোমার। কাজে লাগবে মানে? আপনি তো প্রায় হাফ কাজ করেই দিলেন মশাই। থ্যাংক ইউ সো মাচ। এরপর স্বাভাবিকভাবেই ফোনটা দেবান্নবের হাত থেকে গেল নিখিলের হাতে। প্রেমা থাপা। বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। জনবসতি নেহাতি কম। বাড়িতে 2 জন খবরের কাগজের লোক এসেছে দেখে একটু অবাকই হলো বছর 55 ছোটখাটো চেহারার লোকটা, প্রেমার বাবা। অবশ্য অবাক হওয়ার কারণ, এর আগে এই নিয়ে আগেও একবার খবর হয়ে গেছে নাগরিক ডেলিতে। অনেক টুরিস্ট আসার জন্য এখানকার প্রায় সবারই হিন্দিটা বেশ পরিষ্কার। কন্ট্যাক্ট ডিটেলস নেওয়ার পর উত্তর জানা প্রশ্নগুলোই করছিল একজন। আর একজনের হাতে ক্যামেরা। আর্টিকেলে দেওয়া হবে বলে যে কটা ছবি তোলা হলো, তাতে গোটা বাড়ির অনেকটাই কভার হয়ে যায়। প্রেমার বাবাকে জিজ্ঞাসা করে জানা যায় তার একটা ছোট দোকান আছে। তার একদিকে থাকে বাসনপত্র, আরেকদিকে মুদিখানা। দুজনেই উঠে বেরিয়ে আসার উপক্রম করতেই তাদের মধ্যে একজন একটাই প্রশ্ন করল, আচ্ছা, আপনাদের যাওয়ার রুটটা কি আগে থেকেই ঠিক করা ছিল? অতি সাবধানে ওপর নিচে ঘাড় নাড়া ছাড়া আর কোনো উত্তর দিল না পেমা। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশের এলাকায় কিছুক্ষণ ঘোরাফেরা করল দুজনে। টেম্পারেচার 7 ডিগ্রির আশেপাশে। এখানে অন্ধকার নামতে একটু সময় লাগে। আশেপাশে ছড়িয়ে আছে হাতে গোনা কয়েকটা বাড়ি। গ্রামের এক প্রান্ত দিয়ে সোজা একটা ঢালু পথ উঠে গেছে উপরে। একদিকে তাকালেই দেখা যাচ্ছে সূর্যাস্তের পরের এভারেস্টের অদ্ভুত ধূসর রং। যেখানে বডি পাওয়া গেছে সেখানে অবশ্য যাওয়াটা সম্ভব নয় পুলিশ পারমিশন ছাড়া। দূরত্ব কম নয়, 7 কিলোমিটার। ফেরার সময় দেবার্ণব কেবল একটাই কথা বলল, হেল্পিং হ্যান্ড। কাঠমান্ডু হাসপাতাল থেকে রিপোর্ট পেতে পেতে 6:30 বেজে গেল। এরিয়া পুলিশ অফিসে ফিরতে ফিরতে গাড়িতে বসেই তাতে চোখ বোলাচ্ছিল
বিজেশ শেরপা। ফোন বাজলো মিনিট 15 পর। হ্যাঁ বলো। পবন স্যারের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু ওই কেসটা মানে ভিকির কেসটা আমি আর দেখছি না, অন্য একজন দেখছে। সেটা জানাতেই ফোন করেছো? না স্যার, ফোনটা করেছি কারণ কেসটা আপনি দেখছেন সেই ব্যাপারেই। বলো, শুনছি। একটা নাম্বার আপনাকে পাঠাচ্ছি, সেটা লাস্ট দিন 10 লোকেশনের ওপর একটু নজর রাখা গেলে ভালো হতো। নাম্বারটা খুমজুমের। জানি এখানে নেটওয়ার্ক খুবই উইক, তাও যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখে নেব, হোয়াটসঅ্যাপ করে দাও। রাত্রির খুমজুমের ঠান্ডাটা অসহনীয়। খাওয়া দাওয়ার পর নিখিলের ঘুমিয়ে পড়াটা খুব একটা অস্বাভাবিক নয়। দেবার্ণব বসল বিছানার উপর ব্যাগ খুলে। ব্যাগ থেকে বেরোলো একটা ডায়েরি আর ফোন গ্যালারি থেকে কয়েকটা ছবি। কিছু ছবি একটু অস্পষ্ট, দেখলেই বোঝা যায় তাড়াহুড়োতে তোলা। ডায়েরির পাতা উল্টে দেখল সেখানে 6 নম্বর পয়েন্টটা ইনকমপ্লিট। সেটা পেন দিয়ে কেটে নতুন করে 6 লিখে লিখল একটা লাইন। 6 নম্বর। আসল টার্গেট কে ছিল সেই কে এটা রাখলো। 7, লামার হাতে পোড়া দাগটা কিসের? হেল্পিং হ্যান্ড কি শুধু ক্যারিয়ারের? তারপর ফোন বের করে হোয়াটসঅ্যাপে একটা চ্যাট খুলল, যেখানে লাস্ট মেসেজ হিসাবে একটা ফোন নাম্বার লেখা। নিচে টাইপ করল, মে আই প্লিজ টু হ্যাভ এ লুক অ্যাট ইউর পিকচার্স। সকালে ফেরার সময় একই ব্যবস্থা। খুমজুং থেকে ভাড়ার গাড়ি বা বাসে লুকলা, সেখান থেকে আর একটা বাসে কাঠমান্ডু। হোমস্টে থেকে বেরিয়ে খুমজুং মনেস্ট্রিতে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ল দুজন। দেবার্ণবের চোখ মুখের অবস্থা পাল্টে গেছে। উস্কো খুস্কো চুল, চোখে মুখে স্পষ্ট অনিদ্রার ছাপ, কিন্তু তার মধ্যে একটা চাপা উত্তেজনা, যেটা বলে দিচ্ছে হিসেবের যে গড়মিলটা তার প্রথমে ভুল বলে মনে হচ্ছিল, এখন সেটার সম্ভাবনাই প্রকট হয়ে উঠেছে। কাঠমান্ডু ফেরার সময় ঠিক হয়ে গিয়েছিল নিখিল যাবে ভক্তপুরের কিউরিওর দোকানে। সন্ধে 7টা নাগাদ পুলিশ স্টেশনে পৌঁছে দেবার্ণব মোবাইল খুলে দেখল বিজেশ শেরপাকে করা লাস্ট মেসেজটা সিন হয়েছে, রিপ্লাই আসেনি। একটা কল করে ভেতরে ঢুকে গেল। বিজেশের সামনে আসতেই তার মুখের ভাব কিছুটা পাল্টে গেল। প্রথম কথাই বলল, খুনগুলোর মধ্যে টাইমের গ্যাপটা দেখেছেন স্যার? এক একটা দিন মানে এক একটা সম্ভাবনা। আর এদিকে আমারই হাত ফাঁকা। শোনো শোনো, তুমি চাইলে তো আর তোমার হাতে ডকুমেন্ট তুলে দিতে পারবো না, আমাদেরও সিস্টেম মেনে কাজ করতে হয়। ফাইল আনিয়েছি, দেখে নাও। আমার শুধু একজনের ডিটেলস দেখলেই আপাতত হবে। বলে ফাইল থেকে ছবিগুলো বের করে পরপর উল্টাতে উল্টাতে দুটো ছবি নিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। বরফে চাপা পড়েছিল বলে এক্স্যাক্টলি টাইম অফ ডেথ স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে রিপোর্ট বলছে 5-6 দিনের বেশি না। কিন্তু যে ব্যাপারটা দেবার্ণবের চোখে পড়ল সেটা হলো বুকের ওই লম্বা ক্ষতর চিহ্নগুলো। কোথাও যেন একটা অসঙ্গতি, একটা ক্ষত আকারে আয়তনে অন্যগুলোর থেকে একটু আলাদা। হাতের কনুইয়ের সামনের দিকে নীল মতো কয়েকটা বিন্দু। ব্যাস, এতেই হবে। আচ্ছা, বয়স কি কিছু আন্দাজ করা গেছে? 3 জনের 50-55, একজন 42-45, আর একজন 37-40। আর নাগার্জুন ফরেস্টের ব্যাপারটা? বিজেশের মুখে স্পষ্ট বিরক্তি। নিজের ফোনের দিকে মাথা নিচু করে বলল, ওতে তোমার কিছু করার নেই, ন্যাচারাল ডেথ, বিষক্রিয়া থেকে মৃত্যু। গায়ে এবং পোশাকে শুকিয়ে যাওয়া বমির চিহ্ন রয়েছে, কিন্তু জিভ কাটা হয়েছে মৃত্যুর আগে। ভাববার বিষয় শুধু এটাই।
এনার বয়সও বোধ হয় ওই 50-এর আশেপাশেই। হ্যাঁ, সেই রকমই। কেন? না, এমনি মনে হলো জাস্ট। তবে খুন আরও হবে যদি কয়েকদিনের মধ্যে খুনি সামনে না আসে। নাম্বারের লোকেশনটা পেলে প্লিজ। আচ্ছা, এখন চলি স্যার, অসংখ্য ধন্যবাদ। 21শে মে সকাল 8টা। গতকাল বিকেলে একটা সরকারি গেস্ট হাউসের ব্যবস্থা করে দুজনে সেখানে শিফট করেছে। ব্যবস্থা যদিও করেছে বিদেশি, কম খরচে অন্তত আরও কয়েকটা দিন কাটানো যাবে এই ভেবে নিখিল বা দেবার্ণব কেউই তাতে কোনো আপত্তি করেনি। টানা দুদিনের অনিদ্রা আর ক্লান্তির ছাপ দেবার্ণবের শরীরে স্পষ্ট হয়ে উঠেছে। নিখিলের ঘুম ভেঙেছে মিনিট 15 আগে। উঠে দেখে গোটা ঘরে ছড়িয়ে আছে 2-3টে ছেঁড়া কাগজ, মেঝেতে আর বিছানায় ভর্তি ছাই। দুটো সিঙ্গেল বেডরুম বলেই রক্ষা। বিছানায় আধশো অবস্থায় দেবার্ণব ঝিমোচ্ছে। সামনে খোলা ডায়েরি, পেন, আর ডায়েরির এক কোণে দেবার্ণবের ফোন। পাশে আধখোলা অবস্থায় পড়ে আছে এই পুঁথি, যেটার বয়স নাকি তার থেকেও কম। ডায়েরি আর পুঁথিটা একপাশে সরিয়ে রেখে আধ ঘুমন্ত অবস্থায় দেবার্ণবকে টেনে শুইয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিখিল। ফিরল 9:30 একটু পরে। বাইরে ঘুরে বেরিয়ে 3টে ফোন করে কথা বলা শেষ করে একেবারে ব্রেকফাস্ট নিয়ে এসে দেখে পাশের বিছানায় কেউ নেই। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরোতে দেখা গেল দেবার্ণবকে। কিরে, কোথায় গিয়েছিলি? আমি উঠে দেখি তুই তো হাওয়া। উঠে তোমায় সবাসনরত অবস্থায় রাখলাম আমি। শালা সারা রাত কী করেছিস কে জানে। উঠে দেখি সদ্য নেশা কাটা মাতালের মতো লটকে পড়ে আছিস। আমি যেটা করেছি সেটার কিছুটা আভাস গুরুজি আমাকে ওভার ফোন দিয়েছিলেন। বাকিটা ছেড়ে দে, ওটা না ধরলেও হবে। এটা ছাড়া তো ওটা আর হতো না। ঠিক আছে, খেয়ে নি আগে, চ। কফি বলে এসছি, তারপর শুনছি। ডায়েরি আর পুঁথি একসাথে নিয়ে যখন বসলো তখন 10টা পেরিয়ে গেছে। ততক্ষণে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকেছে, কয়েকটা লোকেশনের নাম, নিচে আর একটা টেক্সট, বেস্ট অফ লাক। তোকে সেদিন বললাম না পুঁথিটার বয়স তোর থেকেও কম, এই দেখ। বলে দেবার্ণব দেখল পুঁথির কয়েকটা পাতার একদম ডান দিকের কোণে একটা মার্ক, লম্বায় চওড়ায় 1 সেন্টিমিটারের মতো। এটা হচ্ছে প্রিন্টার্স মার্ক। পাতার অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে কিনা দেখার জন্য এটা ইউজ করা হয়। অর্থাৎ এটা হয়তো কোনো প্রেস থেকে প্রিন্ট করে এনে কাটাকুটি করে বানানো একটা পুঁথি। বাকি পেজগুলো থেকে ভালো করে দেখ, এইটা কিন্তু একটু আলাদা, অর্থাৎ এটা পরে লাগানো হয়েছে। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু এত কিছু করলই বা কে, আর কেন? কে করছে সেটা এখনো জানি না, কিন্তু কেন করছে সেটা আগে শোন। যে 5 জন খুন হয়েছে তার মধ্যে 4 জন যেরকম বললাম বিষ দিয়ে খুন করা হয়েছে তাদের। যেটা নিয়ে খোঁজখবর করতে আমি গুরুজিকে ফোন করেছিলাম, তো তিনি আমাকে জাপানের একটা পদ্ধতির কথা বললেন, শুকুসু নোবুতেসু। এবার এটা নিয়ে তোকে পরে বলবো বিস্তরে। এখন বিষয়টা হচ্ছে যে হাই র্যাঙ্কের লামারা অনেকেই এই পদ্ধতিটা ট্রাই করেছেন, কিন্তু সফল হয়েছেন মোটে 24 জন। এই পুঁথি বলছে যে এই পদ্ধতিতে নির্মাণ লাভের কথা, নিজের আত্মাকে অপার ক্ষমতার অধিকারী করার কথা, যাতে এই জীবন থেকে মুক্তি পেলেও তারা সরাসরি গৌতম বুদ্ধের কাছে নিজের আত্মাকে সমর্পণ করতে পারে, পৌঁছে দিতে পারে। যার লোভে এতদিন ধরে এক একজন এই নেপালেই কোনো না কোনো কারণে গোপনে লুকিয়ে খুনগুলো করেছে আর সাধনাগুলো চালাচ্ছে। বলে দেবার্ণব পুঁথির একেবারে শেষ পাতায় নিয়ে গেল। দেখে আলাদা করে কিছু বোঝার জো নেই, কারণ পুরোটাই পালি ভাষায় লেখা। দেবার্ণব পাশ থেকে ডায়েরিটা টেনে একটা পাতা উল্টে দেখালো একটা লেখা, যেটা দেখার পর দেবার্ণবের উত্তেজনার কারণটা নিখিল আন্দাজ করতে পারল। রাত ঠিক কটা সেটা আন্দাজ করা কঠিন ব্যাপার।
অসমতল রাস্তায় গ্রামের বাড়িগুলোর জানালা থেকে বেরিয়ে আসা আলো, যেটা অন্ধকার দূর করতে যথেষ্ট অক্ষম। সেই রাস্তা ধরেই হেঁটে চলেছে একজন। শারীরিক ক্লান্তিকে যেন অনেক অংশে ছাপিয়ে গেছে মানসিক আতঙ্ক। বিগত কয়েকদিন অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয়েছে আত্মরক্ষা করতে। সব জানাজানি হলে তার প্রাণ যেত নিশ্চিত। রাতের অন্ধকারে একজনকে অনুসরণ করে শেষে এই রকম ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। আপাতত গন্তব্য খুমজুং মনেস্ট্রি, যেখানে স্থানীয় লোকের মতো শোভা পাচ্ছে 300 বছরের পুরনো ইয়েতির খুলি। তিনি নিশ্চিত যে এই ঘটনার শেষ এবং প্রধান সূত্রটা মিলবে এই মনেস্ট্রিতেই। যত দ্রুত সম্ভব পৌঁছে আগে দেখা করতে হবে প্রধান লামার সঙ্গে। কোনোভাবেই সম্ভব না হলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা। ওদিকে পরিস্থিতি আরো কতটা খারাপ হতে চলেছে সেই দুশ্চিন্তাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখনো আন্দাজ ঘন্টা খানেকের পথ। চোখ পথের দিকে থাকলেও মাথায় একই চিন্তা ঘুরে ফিরে আসছে। আরো কত জনের যে প্রাণ যেতে চলেছে তার ঠিক নেই। তবে এত বড় ঝুঁকি নেওয়ার একটা সুফল অন্তত দেখা গেছে। এই গোটা ঘটনাটা বট বৃক্ষের মতো শাখা বিস্তার করে থাকলেও মনে হয় এইবার তার গুঁড়ির হদিশ পাওয়া গেছে। আর সেটা এখানেই। খুমজুং মনেস্ট্রির কাছাকাছি পৌঁছে তিনি ঠিক যা প্রত্যাশা করেছিলেন তাই ঘটেছে। মনেস্ট্রির ভেতরে আলো জ্বলছে, কিন্তু মূল দরজার সামনে গিয়ে দেখলেন দরজা বন্ধ। দরজার উপর একটা ছোট্ট লাল প্লেটের উপর লেখা, প্লিজ পে দ্য এন্ট্রি ফি বিফোর। পেছনে তাকালেই অন্ধকারে ঘন কুয়াশায় ঢাকা আবছা দৃশ্য। এতক্ষণ নিচ থেকে আশেপাশে তাকালে যে বাড়িগুলো চোখে পড়ছিল এখন সেটাও বন্ধ। মূল মনেস্ট্রির পাশ থেকে আরেকটা ঘর, যেটা সামনে একটা ছোট বোর্ডে লেখা কালেক্ট টিকিট। নিরুপায় হয়ে তিনি সেই দরজার সামনে গিয়ে টোকা মারতে শুরু করলেন। এতক্ষণে মানসিক ক্লান্তিকে ছাপিয়ে উঠেছে শারীরিক যন্ত্রণা। ধীরে ধীরে দরজায় আওয়াজ ক্রমশ বেড়ে চলল। নিরাশ হয়ে তিনি তখন পেছনের দিকে ঘুরে পা ফেলতে যাবেন, দরজায় আবার শব্দ হলো, কিন্তু এইবার ভেতর থেকে। সঙ্গে আছে আধ ঘুমন্ত অবস্থায় স্পষ্ট বিরক্তির সুর। দরজা খুলতেই একটা অপরিচিত মুখ দেখে প্রথমে বিরক্তির পরিমাণ বেড়ে গেল দরজার উপাসে থাকা মূর্তির, কিন্তু আগন্তুকের পরনের বস্ত্র দেখে কিছুটা নরম সুরেই জিজ্ঞাসা করল, সেইঙ্গা? উত্তরে আগন্তুক ভেতরে ঢুকে নিজের পরিচয় দিলেন। যতটুকু সম্ভব তার আসার কারণ বোঝানোর চেষ্টা করে গেলেন। অনুরোধ করতে চাইলেন কোনোভাবে যদি আজ মনেস্ট্রির ভেতর ঢোকা যায়, কিন্তু নিরুপায়। আজ রাত তার হাতে ক্ষুধা নিবারণ আর অপেক্ষা ছাড়া কোনো কাজ নেই। 21শে মে রাত 10টা। রাস্তার একটা ধার ঘেঁষে অন্ধকারে দাঁড়িয়ে এক মূর্তি, পাশে একটা ছোট পাথরের পাঁচিল, পেছনে ঢালু জমির ওপর দাঁড়িয়ে কয়েকটা গাছের সারি, যেগুলোর ডালপালায় জড়ানো আছে কাপড়ের 3 কোণা পতাকার মতো নিশানি। আরেকটু এগোলেই একটা বন্ধ দরজা, যার ওপাশে অমিতাভ মনেস্ট্রি। কিছুক্ষণ পরে সেই বন্ধ দরজার বাইরে অদ্ভুত ছন্দে কতগুলো পরপর টোকা পড়ল। আবার দরজা থেকে কিছুটা পেছনে সরে এলো আগন্তুক। কয়েক মিনিটের নিস্তব্ধতা, তারপরেই বন্ধ দরজা কিছুটা ফাঁক হলো। ভেতর থেকে খুব সন্তর্পণে বেরিয়ে এলেন একজন, পরনে গাঢ় গেরুয়া বস্ত্র।
যদিও অন্ধকারে সেটা কালচে রক্তাভ বলেই মনে হচ্ছিল। বেরিয়ে এসে তিনি প্রথম চাপা অথচ উত্তেজিত স্বরে প্রশ্ন করলেন, তুমি তুমি আবার এসেছ? দেখো, আমি কিন্তু সবটাই বুঝতে পেরেছি। এসবের পিছনে তুমিই আছো। সত্যি করে বলো, অধিরূপ কোথায়? কি করেছো তুমি? আগন্তুক মুখের ওপর থেকে কালো চাদরের সামান্য অংশ সরিয়ে দিয়ে পেছন ফিরে তাকালো। তার মানে আমার সন্দেহটাই ঠিক, আপনি সবটাই জানেন শুরু থেকে, তাই তো? বলেই পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে সেটা তুলে ধরল। সামনে দাঁড়িয়ে লামা ধ্রুপদ। ফ্ল্যাশ লাইটের আলোয় মনে হলো সামনে যেন ভয়ার্ত মুখের কোনো রক্তশূন্য প্রেত মূর্তি দাঁড়িয়ে। কি তুমি 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 এখানে কি করছো? আমি নয়, আমরা। বাইরে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে পুলিশকে নিয়ে। মানে যদি চিৎকার করি তাহলেই সে আসবে। আমি যদিও বলেছি তার প্রয়োজন হবে না। এবার আপনি ঠিক করে বলুন তো, সবটা খুলে বলবেন পুলিশকে। তুমি তুমি ভুল ভাবছো। আমি সত্যি এসবের জন্য। বলতে বলতে আক্ষেপের সঙ্গে নিজের দুটো হাত মুখের উপর রাখলেন। আমি কিন্তু একবারও বলিনি যে আপনিই খুনটা করেছেন, কিন্তু এই খুনগুলোর পেছনে যে কারণটা আছে সেই সম্বন্ধে আপনি সবটা জানেন। সম্ভবত খুনিকে সেইটাও জানেন। আপনি নিজেই 2-1 মিনিট আগে বলেছেন, স্যার। ঠিক আছে, ভিতরে চলো, আমি সবটা তোমায় খুলে বলছি। সরি, আমি একা ভেতরে যেতে পারবো না, দাঁড়ান। বলে ফোন থেকে একটা নাম্বার ডায়াল করলো দেবান্নব। হ্যালো, এই এক কাজ করতে, স্যারকে নিয়ে ভেতরে আয়। তিনজনে লামা ধ্রুপদকে অনুসরণ করে গিয়ে উপস্থিত হলো মনেস্ট্রির সামনে। দুদিকে দুপাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি। বাঁদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে যেতে নির্দেশ করলেন লামা। কথা শুরু করলো দেবান্নব। বিজেশ স্যার, একটা অনুরোধ রাখবেন প্লিজ। প্রয়োজন ছাড়া এই মুহূর্তে এই ঘরের আলোচনা যেন ঘরের বাইরে না যায়। মাথা নেড়ে সায় দিলেন অফিসার বিজেশ শেরপা। লামা ধ্রুপদের মুখ থেকে হতভম্ব ভাব তখনও পুরোপুরি কাটেনি, তাই প্রথমে তিনি সেই প্রসঙ্গেই প্রশ্ন করলেন দেবান্নবের উদ্দেশ্যে। তুমি এখানে আসবে সেটা আমি আশাও করিনি, তবে পুঁথিটা চুরি যাওয়ার পর আমার কিছুটা সন্দেহ হয়েছিল। তাহলে তাহলে তুমি? এবার অবাক হওয়ার পালা নিখিলের। এতদিন সে জানত ইনি দেবান্নবকে পুঁথিটা দিয়েছেন, কিন্তু এ তো অবিশ্বাস্য। এই, তুই তো আমাকে একবারও বলিসনি যে... নিখিলকে মাঝপথে থামিয়ে দেয় দেবান্নব। তা আমি আগে সেটা বলিনি? এরপর মুখ ঘোরালো লামা ধ্রুপদের দিকে। গুরুজি যেদিন আমায় এখানে আসতে বললেন, সেই দিনটা ছিল শনিবার। আপনি আমাদের অধিরূপের ঘরের সামনে নিয়ে গিয়ে পুরো ঘটনাটার বিবরণটা দিলেন, আর দেওয়ার পরে বিশেষ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করান ওই দুটো জিনিসের দিকে। এক, এই পুঁথিটা। দ্বিতীয়, একটা বিশেষ ধরনের বজ্র। কারণ আপনি কি চেয়েছিলেন জানেন? এই দুটো জিনিসের ওপরই যেন আমাদের প্রধান নজরটা থাকে। সেই মতো খোঁজখবর নিতে যেন আমরা শুরু করি, যেন অধিরূপ এই দুটো জিনিসে নিজের ঘরে রেখে বেরিয়ে গেছে, ব্যাস। কিন্তু আমরা সেটা করিনি। যদিও তার জন্য আপনি প্রত্যক্ষভাবে দায়ী নন, আপনি তো নিজের ইচ্ছায় করেননি, সেটা আজকে আপনার কথাতেই স্পষ্ট। এবার আপনি বলুন তো খুলে, পুরো বিষয়টা কি? বিজেশের চোখ মুখের ভাব পুরোপুরি পাল্টে গেছে। অবাক হয়ে তাকিয়ে আছে দেবান্নবের দিকে। একটানা কথা বলার পর চুপ করল দেবান্নব। এই বিরতি অবশ্যই লামা ধ্রুপদের জন্য। তিনি সেটা আন্দাজ করেই কথা শুরু করলেন। আজ 3 বছর ধরে আমি একটু একটু করে আভাস পেতে শুরু করেছিলাম এই সব কিছুর। নেপালের সব থেকে পুরনো 4টে মনাস্ট্রি থেকে প্রায় একই সঙ্গে নিখোঁজ হন 4 জন উচ্চপদস্থ লামা। তার মধ্যে একজন এই অমিতাভ মনাস্ট্রির।
আমার গুরু লামা ভদ্রপাল। নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আমি তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি। দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে থাকতেন, কথাবার্তা মেলামেশা হঠাৎই কমিয়ে দিয়েছিলেন। আমি বহুবার জানতে চেয়েছি যে কি নিয়ে এত দুশ্চিন্তা করছেন, কি হয়েছে, কিন্তু না, কোনো সঠিক উত্তর পাইনি। কেবল মাঝে মাঝে বলতেন কর্মফল। এরপর ঠিক আজকের মতোই একটা দিনে দেখলাম লামা ভদ্রপাল মনাস্ট্রির বাইরে একজনের সাথে কথা বলছেন। তার পরের দিন থেকে তিনিও নিখোঁজ, কিন্তু কোন কর্মফলের কথা তিনি বলতেন সেটা আমিও আন্দাজ করতে পারিনি। কিছুদিন আগে তার বীভৎস মৃত্যু সংবাদ পেয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও তিনি নিখোঁজ হওয়ার পর তার ঘরে কোনো নতুন জিনিস আমরা পাইনি, কিন্তু এই বছর বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধনাথে আমার সাথে একজনের আলাপ হয়। সেই আমায় এই মঠ ছেড়ে তাদের আশ্রমে যোগ দিতে বলে। মুক্তি লাভের কি অদ্ভুত বাসনা! আমাদের জীবনের একটা পর্যায়ে এসে সকলেই চান প্রকৃত নির্বাণ লাভ করতে, যাতে পরজন্মের প্রয়োজন না হয়। তার কথা বলার মধ্যে এমন একটা অদ্ভুত আকর্ষণ ছিল যে আমিও প্রথমে তার কথায় সায় দিয়ে দিই। সেই আমায় এই পুঁথি আর বজ্র উপহার দেয়। এরপর পর দুবার তার সাথে আমার সাক্ষাৎ হয়, কিন্তু মঠে ফিরে আসার পর থেকেই আমার মন বিক্ষিপ্ত হতে শুরু করে। কিন্তু আমি তার থেকে আরও কিছুটা সময় নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমার মনে পড়ে লামা ভদ্রপালের নিখোঁজ হওয়ার আগের রাতের কথা, যেন দুটো সূত্র একসাথে বাঁধা। শেষবার যখন সে আসে তখন আমায় সেই বজ্র আর পুঁথি হাতে দিতেই আমি ভয় পেয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দুদিনই অধিরূপ আমাদের দেখে ফেলে। হয়তো তারপর তাকে অনুসরণ করেই বেরিয়ে যায়, তাই আমি ওই দুটো অধিরূপের ঘরে। বিজেশ এতক্ষণ চুপ থাকার পর প্রথম কথা বলে, তাকে এখন কোথায় পাবো? আপনি নিশ্চয়ই জানেন। দেখুন, পুলিশের কাছে কিছু লুকোলে আপনি কিন্তু বিপদে পড়বেন। দেবান্নব বিজেশের একটা হাত চেপে ধরে ইশারায় অনুরোধ করে চুপ করার জন্য। হঠাৎই কিছু একটা মনে পড়ার মতো ভাব করে বলে, ঠিক আছে, এখন আমরা চলি, আর আশা করি পরের বার আপনাকে ঠিক এইখানেই পাবো, তাই তো? চলুন স্যার, এই চল। বাইরে এসে পুলিশের গাড়িতে উঠতে উঠতে বলে, স্যার একটা কাজ করুন, এখানে একটা লোক বসান, আশেপাশে কোথাও হলেও চলবে। উনি আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছেন স্যার। আচ্ছা স্যার, খুমজুমের গুহা থেকে জিনিসপত্র কি কি পেয়েছিলেন? সকালের প্রথম রোদ্দুর এসে পড়েছে পাহাড়ের গায়ে। ধীরে ধীরে মেঘের আস্তরণ সরে গিয়ে নিজের অপরূপ সৌন্দর্য মেলে ধরছে। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা গাছগুলোর শাখায় শাখায় বরফের চাদর, তার উপর রোদ্দুরের ঝলক অসম্ভব সুন্দর এক পরিবেশ সৃষ্টি করেছে। তিন দিকে পাথরের 2-3 হাত লম্বা পাঁচিল দিয়ে ঘেরা খুমজুং মনাস্ট্রি। জনসাধারণের জন্য দরজা খুলতে তখনও 2 ঘন্টা বাকি, কিন্তু তার পাশের ছোট টিকিট বুকিং অফিসের দরজা আধ ঘন্টা আগেই খুলে গেছে। অনেকটা সময় এর মধ্যেই নষ্ট হয়ে গেছে। আর বিন্দুমাত্র নষ্ট করার মতো সময় নেই গতকাল রাত্রের আগন্তুকের হাতে। গতকাল রাত 12টা পর্যন্ত কথাবার্তা চলেছে তার সাথে বুকিং অফিসের কর্মচারী। ঘটনার গুরুত্ব বুঝে এবং ভয়াবহতা আন্দাজ করেই 7 সকালে সে মনেস্ট্রির ভেতর পৌঁছে গেছে, অনুমতি নিয়েই ফিরে এসে আগন্তুককে সঙ্গে নিয়ে যাবে বলে। আরও মিনিট 10 কেটে যাওয়ার পর মনেস্ট্রির দরজা সামান্য ফাঁক হলো। দরজা দিয়ে বেরিয়ে আসার আরও কিছুক্ষণ পর দরজা দিয়ে দুজনে ভেতরের দিকে চলে গেল। আগন্তুকের সম্বল বলতে একটা ছোট কাপড়ের থলি, কিন্তু তার রং
গাঢ় গেরুয়া নয়, সাদা। ভেতরে ঢুকে প্রথমেই তার চোখে পড়ল বাঁ দিকের একটা ঘরে মস্ত বড় একটা প্রেয়ার হুইল। সেদিকে না গিয়ে টিকিট কাউন্টারের কর্মীকে অনুসরণ করে উঠে গেল দোতলায়। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে প্রথম থেকে 3 নম্বর ঘর প্রধান লামার। তাকে আগন্তুকের বিষয়ে কিছু কথা জানানো হয়েছে কিছুক্ষণ আগেই। এবার পালা একটা বিশাল বটবৃক্ষের ডালপালায় ঘটে চলা বীভৎস ঘটনার মূল কড়িটা খুঁজে বের করা। প্রধান লামার ঘরের ভেতর প্রবেশ করেই আগন্তুক নিজের পরিচয় দিল, তার সাথে সে কিভাবে কোন পরিস্থিতিতে এখানে এসে পৌঁছেছে তার সমস্ত বিবরণ। তারপর কাপড়ের ঝোলা থেকে বের করল একটা কাগজের টুকরো, যাতে লেখা কতগুলো নাম, যাদের মধ্যে কয়েকজন জীবিত, কয়েকজন মৃত, যাদের কয়েকজনের খোঁজে কয়েকদিন আগেও আরও একজন এসেছিল। সর্বশেষে যে নামটা চোখে পড়েছে তা একজন প্রধান লামার, যার সাথে এই মনেস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত, যার নামটা কিছুদিন আগেই খবরে শোনা গেছে, যার দেহ পাওয়া গেছে নাগার্জুন ফরেস্টে, যার মুখের ভেতর নাকি জিভটা ছিল না। পরবর্তীতে যে আরও কাউকে এর মধ্যে জড়িয়ে পড়তে হবে না তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাই অনেকটা অনিচ্ছাকেই অগ্রাহ্য করে প্রধান লামা তার ঘর থেকে আগন্তুক বাদে বাকি সকলকে বেরিয়ে যেতে নির্দেশ দিলেন। দুপুরে সেই আগন্তুক মনেস্ট্রি থেকে বেরিয়ে খুমজুং হয়ে কাঠমান্ডুতে ফেরার পথ ধরলেন। এই মুহূর্তে তার ময়লা সাদা কাপড়ের ঝোলায় এসেছে কিছু টাকা, একটা পুরনো ছবি, আর চোখে মুখে একটা উত্তেজনা। 22 এপ্রিল সকাল 10:20, কাঠমান্ডু ভ্যালি পুলিশ অফিস। এই যে লিস্ট, আর এই হচ্ছে ছবি। জিনিস বলতে এই সবই। দেবার্ণবের সামনের টেবিলের ওপর একটা হাতে লেখা লিস্ট, অর্থাৎ আসল জিনিসের দর্শন দেওয়ার ব্যাপারে বিজেশ শেরপার কিছু আপত্তি আছে। আর বিজেশ শেরপার ডেস্কটপে কয়েকটা ছবি, যেটা সে নিজে স্ক্রল করে করে দেখাচ্ছিল। লিস্ট আর ছবি পাশাপাশি রাখলে যা দাঁড়ায় সেটা এই রকম: 3টে কাপড়ের ঝোলা, দুটোর ভেতরে একটা করে পিতলের ঘণ্টা আর কিছু মোমবাতি, একটা ফাঁকা, একটা 3 ফুট বাই 3 ফুটের কাঠের বাক্স, কয়েকটা পাথরের টুকরো যেগুলোর একটা দিক ঘষে মসৃণ করা, 4টে মাটির পান পাত্র। বুঝলাম। আচ্ছা, পাহাড়ের গুহায় তো এই সমস্ত জিনিস এমনিও পাওয়া যাবে না। এই সমস্ত সাপ্লাই করতো কে? কোনো খবর আছে? না, খোঁজ নিয়েছি কিন্তু তেমন কাউকে তো পেলাম না। হ্যাঁ, কোথাও থেকে কিনে নিয়ে যাওয়া হতো তো বটেই, কিন্তু খুমজুং একটা ছোট গ্রাম, সেখান থেকে কেনা হলে কেউ না কেউ তো তাদের দেখবেনি, অন্তত একজনকে তো বটেই। কিন্তু 5 জনের মধ্যে 4 জনেরই ছবি দেখিয়েও কিছুই জানা গেল না। আর ওই অমিতাভ গুহাটা, ওখানে কাউকে রেখেছেন কি? ওখানকার খবর রাখাটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, একজনকে রেখেছি। তুমি যেরকম বললে সেই মতো সন্ধ্যা থেকে মোটামুটি রাতের দিকটাও নজর রাখবে। আচ্ছা দেবার্ণব, একটা কথা বলো। কাল রাতে তুমি বললে ওই যে মিসিং ছেলেটা অধিরূপ, ওর ঘরে কিছু জিনিস রাখা হয়েছিল, সেগুলোর ব্যাপারটা কি? জিনিস বলতে একটা নকল পুঁথি আর ওই একটা বজ্র। কোনো কানেকশন আছে দুটো জিনিসের? একেবারেই না স্যার। পুঁথিটা আসে লামা ধ্রুপদের ব্রেন ওয়াশ করার জন্য, কিন্তু বজ্রটা স্বয়ং লামারই রাখা। ওটা একটা ক্লু। 22 মে রাত 9:30, দরবার স্কোয়ারে চক্কর দিয়ে নিজের আসন্ন বেকারত্ব সেলিব্রেট করতে গেছে দেবার্ণব, সঙ্গে নিখিল। ডিনার সেরে হোটেলে ফেরার প্ল্যান। গুগল ম্যাপে দেখাচ্ছে রেভলিউশন ক্যাফে, তখনও 400 মিটারের একটু বেশি। দুজনেরই পরনে দুটো ডেনিম জ্যাকেট। হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে আশেপাশের পকেট চাপড়াতে শুরু করেছে দেবার্ণব। অনেকক্ষণ হয়েও গেছে, এইবার একটা না ধরালেই চলে না। রাস্তার ভিড়টাও একটু হালকা হয়ে এসেছে।
পেছন ফিরে রাস্তার দিকে পিঠ রেখে একটু ঝুঁকে লাইটার জ্বালার উপক্রম করতেই নিমেষের মধ্যে একটা বাইকের কষে ব্রেক করার শব্দ, তার সঙ্গে একটা আর্তনাদ। কিছু বুঝে ওঠার আগেই নিখিল পেছনের দিকে হেলে গেছে। তাৎক্ষণিক রিফ্লেক্সে কিছু না বুঝেই দেবার্ণব পিছন ফিরেছে, 2 হাত বাড়িয়ে কেবল একটা জ্যাকেটের পিঠ আর কাঁধ ধরতে পেরে। সেটা ধরেই মেরেছে একটা হ্যাচকা টান। বাইক চলতে শুরু করেছে ততক্ষণে, কেবল টাল সামলাতে না পেরে পেছনের আরোহী বাইক থেকে ছিটকে রাস্তায়। কেবল মুখ ফিরিয়ে একবার দেবার্ণব দেখল নিখিলের মুখ যন্ত্রণায় কুঁচকে গেছে। বাঁ হাতটা ডান কাঁধের একটু নিচে চেপে ধরে উন্মত্ত অবস্থায় কেবল রাস্তায় পড়ে থাকা আততায়ীর মুখে একটা সজোরে লাথি মেরে দেবার্ণব ততক্ষণে ঝুঁকে পড়েছে নিখিলের দিকে। তার মুখ তখন থরথর করে কাঁপছে, চিৎকার করে চলেছে নিখিলের নাম ধরে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজনের ভিড় ক্রমশ এক জায়গায় জড়ো হতে শুরু করেছে। রাত 10টা। আপনারা কেন বুঝতে পারছেন না? পুলিশকে আমি নিজে ফোন করেছি, ওনারা আসছে। আপনারা প্লিজ ওর ট্রিটমেন্টটা করুন, প্লিজ। আমি হাত জোর করে বলছি, প্লিজ ওর ট্রিটমেন্টটা করুন। চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে দেবার্ণবের। সাথে 2-একটা দুর্বোধ্য গালাগাল শুনেও কোনো রকমে দেবার্ণবকে আটকানোর চেষ্টা করে যাচ্ছিল বীর হসপিটালের রিসেপশনিস্ট ভদ্রলোক। যদিও দেখে মনে হচ্ছে ভদ্র উপমাটা তার জন্য প্রযোজ্য নয়। বিজয় শেরপা জানিয়েছে তার পৌঁছাতে আরও 10 মিনিট, যার মধ্যে 5 মিনিট ইতিমধ্যেই তর্কাতর্কিতে চলে গেছে। স্ট্রেচারে শুয়ে নিখিল, পুরো জামাটা ভিজে গিয়ে এখন স্ট্রেচার থেকে চুয়ে পড়ছে রক্ত। এখন অনেকটা নিস্তেজ, যেটা দেবার্ণবের উৎকণ্ঠা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাকি 5টা মিনিটও যাতে নষ্ট না হয় সেই জন্য দেবার্ণব আবার ফোন করল বিজেশকে। রিসিভ করতেই ফোন বাড়িয়ে দিল রিসেপশনিস্টের দিকে। ফোন ধরে রিসেপশনিস্ট একটু তৎপর হতেই হসপিটালের বাইরে শোনা গেল গাড়ি থামার আওয়াজ। একজন ড্রাইভার আর 2 জন কনস্টেবলকে নিয়ে ঢুকল বিজেশ। সরঞ্জাম তৈরি করে এমার্জেন্সিতে নিয়ে যেতে লাগলো আরও 5 মিনিট। ওদিকে অবিনাশবাবু এখনই আসতে চাইছিলেন। তাকে ভোরের ফ্লাইটে আসতে অনুরোধ করেছে বিজেশ নিজেই। পরের দিন সকালে জোর করেই ফোনে দেবার্ণবকে হোটেলে ফিরতে বলল বিজেশ। অপারেশন হয়ে গেছে। ডান দিকের কলার বোনের ঠিক নিচে লেগেছিল গুলি। দেবার্ণবের স্টেটমেন্ট নেওয়া হয়ে গেছে রাতেই। রাত 11:30টায় নিখিলকে ওটিতে নিয়ে যাওয়ার পরে বিজেশ দেবার্ণবকে নিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছিল। সমস্ত ঘটনা খুলে বলার পর পকেট থেকে একটা মোবাইল বের করে বিজেশের দিকে এগিয়ে দিয়েছিল দেবার্ণব। ফোনের ওপরের কাঁচটা ভাঙা। এইটা রাখুন স্যার। বাইকের পিছনে যে বসেছিল তার ফোন। আমি নিখিলকে নিয়ে বিজি হয়ে পড়ার সময় ওই লোকটা তো উঠে পালিয়ে গেল, কিন্তু পকেট থেকে এইটা পড়ে যায়। আশা করছি আপনাদের কিছু কাজে লাগবে। এক্সেলেন্ট, তুমি চিন্তা করো না, কিছু পেলেই আমি জানাচ্ছি। আমি তাহলে কাল বেলার দিকে আসছি। ওদিকে মৃত লামাদের উদ্দেশ্যে একটা বড়সড় স্মরণসভা হবে তো জানোই। দলাই লামা নিজে আসবেন না, তবে ওনার 2 জন প্রতিনিধি আসছেন পরশু। সেই নিয়ে ভিআইপি ডিউটিতে থাকতে হবে কাল বিকেল থেকে। তবে তুমি চিন্তা করো না, সময় মতো খবর দেব। সেনচেন মনেস্ট্রির সামনে চত্বরটা পুলিশে মুড়ে দেওয়া হয়েছে। সকাল থেকেই 1-2 করে এখন অজস্র গাড়ি এসে দাঁড়িয়েছে সামনের রাস্তায়। প্রায় 300 জনেরও বেশি সন্ন্যাসীর বাসস্থান সেনচেন মনেস্ট্রিতে। তিব্বতের সেনচেন সম্প্রদায়ের মূল আসন গ্রহণ করে আছে এই মনেস্ট্রি। সঙ্গীত, নৃত্য ও দর্শন শাস্ত্রের এটা শিক্ষালয়ও বটে। মনেস্ট্রির ঠিক পেছনে 3 দিকে ঘেরা বাসস্থান। নেপাল কংগ্রেস, নেপাল কমিউনিস্ট পার্টি, জনমত পার্টি থেকে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এসে জড়ো হয়েছেন সভায়। দালাই লামার 2 জন প্রতিনিধির গাড়ি কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। নেপালের অন্যান্য মনেস্ট্রি থেকেও কয়েকজন এসেছে। সিকিউরিটি চেকিং যতটা সম্ভব করা,
সামনের ভিড় করে আছে লোকাল নিউজ চ্যানেলের বেশ কয়েকজন রিপোর্টার। তারা সকলে অবশ্য ভেতরে ঢোকার অনুমতি পায়নি, হাতে গোনা কয়েকজন গেছেন। সভা শুরু হলো মৃত লামাদের উদ্দেশ্যে প্রার্থনার মাধ্যমে। এরপর বক্তব্য রাখবেন একে একে। সকাল থেকে লামা ধ্রুপদকে বেশ অস্থির দেখাচ্ছিল। সবসময় তার মধ্যে যেন একটা আতঙ্ক কাজ করছে। প্রার্থনার শেষে তাকে দেখা গেল সভা থেকে বেরিয়ে মূল মনেস্ট্রির পাশের বাঁধানো রাস্তা দিয়ে পেছন দিকের রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে। অন্যমনস্ক হয়ে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। এমন সময় তার কানে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। পেছন ফিরে তাকাতেই তার মুখের অবস্থা এমন হলো যেমনটা হয়েছিল 3 দিন আগের রাত্রে মনেস্ট্রির দরজার বাইরে। পেছনে তার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন অধিরূপ। হতভম্ব ভাবটা কিছুটা কাটতেই প্রবল উত্তেজনায় তার কাঁধ চেপে ধরলেন লামা ধ্রুপদ। কোথায় কোথায় ছিলে এতদিন? আমি তো ভাবলাম। কথা শেষ করার আগেই জীবনে এই প্রথমবার তাকে থামিয়ে দিয়ে নিজে কথা বলতে শুরু করলেন অধিরূপ। হ্যাঁ, ভেবেছিলেন আপনার খোঁজে আসা সেই রহস্যময় কালো চাদরের পিছু নিয়ে আমিও তার কবলে পড়েছি, আর আমার পরিণতিও একই হতে চলেছে, তাই তো গুরুজি? লামা ধ্রুপদের মুখে রক্তশূন্য ভাবটা আবার ফিরে এসেছে। ইতিমধ্যে সভা থেকে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। দালই লামার 2 জন প্রতিনিধি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই সময় আর বাইরে থাকা যায় না। দুজনেই একে অপরের দিকে কিছুক্ষণ দৃষ্টি নিক্ষেপ করে একসাথেই পা বাড়ালেন মনেস্ট্রির সামনের দিকে। সভা শেষে শোভাযাত্রা বেরোনোর রীতি যতটা ভারতের বৌদ্ধ মঠগুলোতে দেখা যায়, তার থেকে পরিমাণে অনেক বেশি দেখা যায় নেপালে। প্রায় 250 লোকের শোভাযাত্রা এখান থেকে শুরু করে বাগমতী নদীর ধার পর্যন্ত। শোভাযাত্রার মাঝের সারিতে থাকা 2 জনকে একটু বেশি অন্যমনস্ক লাগছে, যেন কোনো অঘটনের আভাস পেয়েছেন। সেই রকম একটা সন্ত্রস্ত ভাব তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। একদম সামনের সারিতে দালাই লামার 2 জন প্রতিনিধি, সেনচেন মনেস্ট্রির প্রধান লামা আর নেপাল কমিউনিস্ট পার্টির 2 জন নেতা। বাগমতীর কাছে আসতেই হঠাৎ পেছনের সারি থেকেই কয়েকজন লোকজনের ভিড় কিছুটা ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে এসে হঠাৎ হাত চেপে ধরল সেই 2 জনের। তাদের মধ্যে একজন বলে উঠল, আপনাদের এখনই আমাদের সাথে যেতে হবে, বেরিয়ে আসুন। ধৃত 2 জনের একজন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনাহত অতিথিরা তাদের 2 জনকে প্রায় ঘিরে ফেলেছে। এখানে নয়, বাকি কথা সব থানায়। বেলা 12টার দিকে বিজেশের মোবাইলে একটা মেসেজ এলো। বিজেশ শেরপা তখন বীর হসপিটালের ভেতরে রিসেপশনের কেবিনের উল্টো দিকে রাখা সারি সারি চেয়ারগুলোর একটায় বসে। পাশেরটায় দেবান্নব, তার পাশে বসে অবিনাশ সোম। ভিজিটিং আওয়ার্স সবে শেষ হয়েছে। এর মধ্যে দেবার্ণবের দেওয়া আততায়ীর ফোনের নারী নক্ষত্র বের করা হয়ে গেছে। দরবার স্কোয়ারে আসার ঘণ্টাখানেক আগে লোকেশনটা সবে বিজেশের ফোনে এসেছে। সে একাই উঠে বেরিয়ে যাচ্ছিল। তাকে থামানোর জন্য দেবার্ণব ততক্ষণে তার হাত চেপে ধরেছে। স্যার, আমিও যাব। একদম না, নিজের সমস্যা নিজে ডেকে এনো না। গুলিটা আমাকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল স্যার। আমি জাস্ট একটু নিচু হয়ে একটা সিগারেট ধরাচ্ছিলাম, তখনই গুলিটা গিয়ে আমার বন্ধুর গায়ে লাগে। এখনও 1 সপ্তাহ হয়নি স্যার আমি চাকরিটা খুঁজেছি, সেটাও এর মধ্যে ঢুকেই। আপনি আমার সমস্যার কথা বলছেন স্যার? লোকেশন অনুযায়ী জায়গাটা বীর হসপিটাল থেকে 17 কিলোমিটারের ভেতরে। বিজেশকে লোকেশনটা জিজ্ঞাসা করে নিজের ফোনে গুগল ম্যাপ খুলল দেবান্নব। গাড়িতে সব মিলিয়ে 5 জন। ড্রাইভারের সিটে একজন কনস্টেবল, পাশে বিজেশ, আর পেছনের সিটে দেবান্নবের পাশে আরও 2 জন কনস্টেবল। লোকেশনের ঠিক পাশের একটা নাম দেবার্ণবের দৃষ্টি আকর্ষণ করল।
হোলি গ্রিন পার্ক। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা যেখানে জ্যামে আটকালো, ম্যাপে সেই রাস্তার নাম দেখাচ্ছে ভুয়ানখেল মার্গ। গাড়ির সামনে সিট থেকে নির্দেশ এলো, ইয়ো থামহা, সতর্ক রহনুন্স। অর্থাৎ এই সেই জায়গা, এবার অ্যালার্ট হয়ে যাও। রাস্তা বরাবর গাড়িটা কিছুটা এগিয়ে গিয়ে থামলে গাড়ি থেকে নেমে গেল সবাই। যদিও দেবার্ণবকে বলা হয়েছিল গাড়িতে থাকতে, কিন্তু বলা বৃথা। জায়গাটা একটা মার্কেট। রাস্তার ধার থেকে শুরু করে ভেতরের দিকে পর পর দোকানের লাইন। মিউজিক স্কুল, কোল্ড স্টোর, রেস্টুরেন্ট পর পর পেরিয়ে যাচ্ছে 5 জন। এইরকম একটা জায়গায় কারোর খোঁজ করা একটু মুশকিল। অথচ যে 2 জন বাইক নিয়ে নিখিলকে অ্যাটাক করলো, তাদের একজনের ফোন লোকেশন লাস্ট এখানেই পাওয়া গেছে। অবশেষে পাওয়া গেল একটা ছোট ফাস্ট ফুডের দোকান। বিজেশের নির্দেশে বাকিরা সেই দিকেই পা বাড়ালো। দোকানের ভেতরে একজন বসে রান্না করছে, পাশে একজন মহিলা, উভয়ই অন্তত 50-এর ওপর। বিজেশ ঢুকে গেল দোকানের ভেতরে। গিয়ে মোবাইল থেকে একটা ছবি দেখাতেই ভদ্রলোক কিছুক্ষণ চোখ কুঁচকে বিজেশের ফোনের দিকে তাকিয়ে, কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন একবার উপর নিচে ঘাড় নাড়ালো। আরও কিছুক্ষণ কথা বলার পর দোকান থেকে বেরিয়ে এলো বিজেশ। এসে দেবার্ণবকে উদ্দেশ্য করে বলল, ছেলেটা এখানে সপ্তাহে 3-4 দিন আসে। শেষ এসেছিল গত পরশু। তবে একা নয়, ওদের একটা 4-5 জনের গ্রুপ আছে, একসঙ্গেই আসে। পরশু এসেছিল মানে একটা চান্স নিয়ে দেখা যেতেই পারে। দেবার্ণব পুরোটা শোনার পর মুখ খুলল, ঠিক আছে, বাট একটা বিষয় কিন্তু আমি বুঝলাম না, আপনি হঠাৎ করে এই হোটেলটাকেই টার্গেট করলেন কেন? মানে বুঝেছি তুমি কি বলতে চাইছো। দেখো, তুমি বোধহয় খেয়াল করোনি, এখানে প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্ট আর দোকানে ক্যামেরা লাগানো, কিন্তু এখানে কোনো ক্যামেরা নেই। যদি কেউ বা কারা গোপনে কোনো কাজ সারতে চায়, তাহলে এরকম লোকেশন তাদের জন্য বেস্ট। সন্ধে 7টা। এতক্ষণে গোটা এলাকায় ছড়িয়ে গেছে 5 জন। দেবার্ণবকে রাখা হয়েছে ছোট হোটেলটার উল্টো দিকের একটা দোকানে। বিজেশ রয়েছে হোটেলের পেছন দিকে। কিছুক্ষণ আগে স্বয়ম্ভু পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছে, যেহেতু এলাকাটা তাদের আন্ডারে পড়ে। অপেক্ষা করতে করতে আরও আধ ঘন্টা কেটে গেল। দেবার্ণবকে বেশ অস্থির দেখাচ্ছে। এর মধ্যে হসপিটালে ফোন করে নিখিলের খবর নিয়েছে একবার, কিন্তু আর যেন অপেক্ষা করা যাচ্ছে না। সমানে হোটেলের দিকে নজর রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েছে। ঘড়িতে যখন 7:40, তখন যেন আবার সজাগ হয়ে উঠেছে দেবার্ণব। হোটেলের সামনে 2টো বাইক এসে দাঁড়িয়েছে। বাইক থেকে নেমে হোটেলের ভেতর ঢুকেছে 4 জন। তাদের মধ্যে একজন নিজের 2টো হাত কোমরে দিয়ে একবার পেছন দিকে কিছু একটা হেলে গেল। তারপর নিজেদের মধ্যে কথা বলতে বলতে হোটেলের ভেতরে ঢুকে গেল। দেবার্ণব ইতিমধ্যে দোকান থেকে বেরিয়ে হোটেলে ঢুকে গেছে। 4 জন একটা টেবিলে বসেছে দেখে দেবার্ণব তাদের পাশের 2টো টেবিল ছেড়ে একটা টেবিলে গিয়ে বসেছে। চেয়ার টেনে বসার সঙ্গে সঙ্গে, যদিও ওপাশের টেবিল থেকে 4 জোড়া চোখ তার উপর একবার পড়েছিল, পকেট থেকে ফোন বের করে অন্যমনস্কভাবে এদিক ওদিক দেখতে শুরু করেছে সে। পাশের টেবিল থেকে উঠে গিয়ে একজন দোকানের মালিক ভদ্রলোকের কাছে এগোতেই একবার ঘুরে দেখে নিল বাকি 3 জনকে। অতি সাবধানে 2 জন ঢুকে পেছন থেকে সোজা কলার চেপে ধরল 2 জনের। একজন দাঁড়িয়ে দরজার কাছে। পাশের টেবিল থেকে ততক্ষণে দেবার্ণব উঠে এসে দাঁড়িয়েছে 4 জনের টেবিলের পেছনে। 2 জন উঠে পেছনের দিকে হাত বাড়াতেই বিজেশের সার্ভিস রিভলভার একজনের সোজাসুজি মুখের সামনে। পেছনে আরও একজন কনস্টেবল। দরজায় দাঁড়ানো কনস্টেবল ফোন করছে স্বয়ম্ভু পুলিশ স্টেশনে। 4 জনকে হোটেল থেকে বের করে গাড়িতে তুলতে তুলতেই একজন পেছন ফিরে তাকালো দেবার্ণবের দিকে। তারপর হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করতেই একজন কনস্টেবল এসে তাকে ধরে গাড়ির দরজায় ঠেসে ধরল। বিজেশ এগিয়ে এসে
দেবার্ণবের দিকে তাকিয়ে বলল, তোমায় বোধহয় চিনতে পেরেছে। এই ছিল তো? না, তবে সামনের জন হতে পারে। মাথায় হেলমেট ছিল বলে মুখটা আমি ঠিক তখন। বাস মিটে গেল। এরপর দুটো গাড়ি এগিয়ে চলল স্বয়ম্ভু পুলিশ স্টেশনের দিকে। ফোনটা এলো রাত 9:30 নাগাদ। স্বয়ম্ভু পুলিশ স্টেশনের লকআপে 3 জন জড়োসড়ো হয়ে বসে। একজনকে নিয়ে যাওয়া হয়েছে ইন্টারোগেশন রুমে, সঙ্গে ওসি। তাদের আলাপচারিতা যে জোর কদমে চলছে তা মোটামুটি ঘর থেকে আসা চিৎকার শুনেই বোঝা যাচ্ছে। বিজেশ শেরপা ফোন রিসিভ করে বাইরে এসে দাঁড়ালো। পেছনে দেবার্ণব। হ্যালো স্যার, আপনি যার ওপর নজর রাখবার জন্য অমিতাভ মনেস্ট্রির বাইরে একজনকে বসিয়েছিলেন, তাকে আজ দুপুরেই থানায় নিয়ে এসেছি। এতক্ষণেও একবারের জন্যও কিছু বলছে না। সঙ্গে আরও একজন আছে, শুধু নাম বলেছে অধিরূপ। আপনি কি? আসছি। আর কিছু বোধহয় শোনার দরকার ছিল না। কলটা কেটে পেছন ফিরে একবার দেবার্ণবের দিকে ফিরে বলল, অধিরূপকে পাওয়া গেছে, চলো। উত্তেজনায় দেবার্ণবের চোখ মুখ চকচক করে উঠল। দ্বিতীয় বাক্য ব্যয় না করে এগিয়ে গেল তাদের গাড়ির দিকে। বিজেশ একবার থানায় কথা বলে বাকি 3 জনকে নিয়ে বেরিয়ে গেল। কাঠমান্ডু ভ্যালি পুলিশ অফিসে পৌঁছাতে বেজে গেল 10:30। আরও একটু আগে পৌঁছানো যেত, কিন্তু ইতিমধ্যে চরম খিদেকে সামলানো মুশকিল হচ্ছিল। দেবার্ণব ফোনে অবিনাশবাবুকে জানিয়েছে তার ফিরতে রাত হবে, তবে চিন্তা নেই, সঙ্গে পুলিশ থাকবে। পুলিশ অফিসে ঢুকেই দেবার্ণব দেখল একজন কনস্টেবলের টেবিলের সামনের 2টো চেয়ার দখল করে বসে আছেন 2 জন মস্তক মুন্ডিত পুরুষ। পেছন দিক থেকে তাদের দেখলে আলাদা করে চেনা সত্যি মুশকিল। সামনে এগোতেই দেবার্ণব দেখল একটা পরিচিত মুখ, অমিতাভ মনেস্ট্রির এখনকার প্রধান লামা ধ্রুপদ। পাশের জন অপেক্ষাকৃত কম বয়সী, তবে তার চোখে মুখে চরম উত্তেজনার ভাব। কিছুক্ষণ কথা বলার পর কিছু ফর্মাল পেপার ওয়ার্ক সেরে স্পেশাল পারমিশন করিয়ে বিজেশ তাদের 2 জনকে নিয়ে মনেস্ট্রি যাওয়া স্থির করল। কিন্তু তাতে বাধা দিল দেবার্ণব। বারবার অনুরোধ করতে লাগলো আজকের রাতটা তারা যেন তার হোটেলে কাটায়। অবিনাশবাবুরও কিছু জানা দরকার। বিরক্ত হয়ে বিজেশ শেষমেশ তাদের 3 জনকে নিয়ে গাড়িতে উঠল। নির্দেশ দেওয়া রইল বিজেশ বাড়ি ফিরে যাবে, কিন্তু এই 2 জনের দায়িত্বে থাকবে একজন কনস্টেবল। সে হোটেলেই থাকবে। কাল সকালে এই 2 জনকে নিয়ে তারা ভ্যালি পুলিশ অফিসে ফিরে আসবে। রাত 12টা। তন্দ্রাচ্ছন্ন অবিনাশবাবুকে যথেষ্ট বিধ্বস্ত দেখাচ্ছিল। ঘরে অসুবিধে থাকার জন্য বাইরের বারান্দায় ধোঁয়া সেবনের কাজটা সেরে এসেছে দেবার্ণব। এসে সেই প্রথম কথা শুরু করল। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের ওপর দিয়ে অনেকটা ধকল গেছে, কিন্তু একইভাবে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থাটা কি। তাই যতটা কম সময় নষ্ট করে কাজটা করা যায় ততই ভালো স্যার। বলে সোজা ঘুরে তাকালো অধিরূপের দিকে। তার চোখ মুখের ভাব ততক্ষণ একটু পাল্টায়নি। কিছুক্ষণ চুপ থেকে দেবার্ণব বলল, এবার আপনি বলুন তো, প্রথমে কোথায় ছিলেন আর কদিন থেকে শুরু হয়েছে আপনার ফিরে আসাটা, সবটা বলুন। আপনি হয়তো জানেন যে আমাদের মোনাস্ট্রিতে মাসখানেক ধরে একজন অজ্ঞাত পরিচয় লোক যাতায়াত করছিল। পরপর 3টে শুক্রবার রাতে আমি তাকে দেখেছি মনাস্ট্রির মূল দরজায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছে। পরে অবশ্য জানতে পারলাম গুরুজির সাথে। আমি গুরুজিকে বহুবার জিজ্ঞাসা করলেও তিনি খুলে কিছু বলতেন না। একদিন আমি ওনার অনুপস্থিতিতে ওনার ঘরে ঢুকি। আগেও বহুবার গেছি, কিন্তু সেদিন একটা জিনিসের দিকে আমার বিশেষ করে চোখ চলে যায়। একটা পুঁথি, যেটা আমি প্রথমবার ওনার ঘরে দেখি। ওটা নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখার পর আমার মাথা কাজ করছিল না। সেই শুক্রবারও যখন দেখলাম সেই লোক আবার এসেছে, তখন
তখন আর আমি কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না, পিছু নিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখলাম সেই লোকটা একটা বাড়ির ভেতর ঢুকে গেল। বাড়ি বলছি বটে, তবে সেটা কিছুটা ওই মঠের আদলেই বানানো। আমিও তার পিছনে গিয়ে সন্তর্পণের দরজা দিয়ে উঁকি দিতেই দেখলাম সেখানে আরো কয়েকজন বসে আছেন। ভিতরে কেমন একটা গা ছমছমে পরিবেশ, দেওয়ালে ভয়াল দর্শন থাঙ্কা টাঙানো, অদ্ভুত একটা মাথা ধরিয়ে দেওয়া ধূপের গন্ধ। ভিতরে ঢুকেই সেই লোক বাকিদের পাশে গিয়ে বসল। ভিতরে যারা ছিলেন অস্পষ্ট আলোয় তাদের একজনকে আমার চেনা মনে হলো। সেনচেন মনাস্ট্রিতে তার সাথে আমার আলাপ হয়েছিল। এরপর আমি সেই রাতটা গা ঢাকা দিয়েই থাকলাম। পরের দিন ভোরে আমি ভাবতে লাগলাম কি করা উচিত। এখন মনাস্ট্রিতে নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, ফিরে গেলে বিপদে পড়ব। তখনই আশেপাশের এলাকাটা ঘুরতে শুরু করলাম। বুঝলাম নাগার্জুনের কাছে একটা বস্তিতে আছি। ঘুরে ফিরে একটা বাড়ির দরজায় শব্দ করতেই আধ ঘুমে একজন লোক বেরিয়ে এলো। বয়স্ক লোক, বছর 60 বয়স তো হবেই। নিজের পরিচয় দিয়ে কটা দিন আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করলাম। তিনি দেখলাম খুশিই হলেন। বাড়িতে মানুষ বলতে তার স্ত্রী। আমার উদ্দেশ্য ছিল যতটা সম্ভব ওই বাড়ির কাছাকাছি থাকা, যাতে কিছুটা হলেও নজর রাখা যায়। 3 দিন পর রাতের দিকে আমি সেই ভদ্রলোকের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসেছি দেখব বলে। দূর থেকে দেখলাম সেই বাড়িটার পিছনের একটা দরজা খুলে গেল। দরজা দিয়ে 3 জন বেরিয়ে এলো। তারা একজনকে এমনভাবে ধরে আছে, দূর থেকে দেখে মনে হলো তার জ্ঞান নেই। আমি কিছুটা দূর থেকে তাদের পিছু নিতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম সেই অজ্ঞান ব্যক্তিকে 3 জন মিলে ধরে নাগার্জুন ফরেস্টের ভিতরে নিয়ে গেল। আমি বেশ কিছুটা তফাতে ছিলাম বলে হয়তো পুরো ঘটনাটা দেখতে পাইনি। কিছুক্ষণ পরে দেখলাম আবার 2 জন ফিরে আসছে। তারা বেশ কিছুক্ষণ পর 3য় জনও ফিরে এলো। ফেরার সময় হাত থেকে কি যেন ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে। আমি সেখানেই অপেক্ষা করছিলাম। রাত যখন শেষের দিকে আমি মোটামুটি আন্দাজ করে জঙ্গলের ভেতরে ঢুকি। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর দেখলাম একটা বড় গাছের নিচে একজন পড়ে আছে। আমার বুঝতে অসুবিধে হলো না সে কে, কিন্তু সেদিকে আরেকটু এগিয়ে যেতেই আমার চোখে পড়ল একটা বিভৎস দৃশ্য। এক সাধক মরে পড়ে আছে, গায়ে সন্ন্যাস বস্ত্র। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই সেদিন আমি আবার ফিরে আসি সেই বৃদ্ধের বাড়িতে। পরের দিন যখন এলাকায় খবরটা ছড়িয়ে পড়তে দেখলাম, আমি কয়েকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে পুলিশ নাকি জানিয়েছে সেই মৃতদেহ খুমজং মনাস্ট্রির একজন লামার। তিনিও নাকি কয়েকদিন নিখোঁজ ছিলেন। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা যাত্রা করলাম খুমজংয়ের উদ্দেশ্যে। ভাগ্যক্রমে সেই বৃদ্ধ আমায় কিছু অর্থ সাহায্য করলেন। খুমজং পৌঁছে যা জানতে পারলাম। এত অব্দি বলে থেমে গেল অধিরূপ। যদিও সেটা বিশ্রাম নেওয়ার জন্য নয়, তার চোখে মুখে বিন্দু মাত্র ক্লান্তির ছাপ নেই। কথা থামিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছেন লামা ধ্রুপদের দিকে, বুঝিয়ে দিচ্ছেন যে বাকি কথা ইনিই বলবেন। দেবার্ণব অধিরূপের দিকে একটা জলের গ্লাস এগিয়ে দিয়ে তাকালো লামা ধ্রুপদের দিকে। কোনো কারণে তিনি 2 হাতে নিজের মুখ ঢেকে আছেন। দেবার্ণব সেটা উপেক্ষা করেই প্রশ্ন করল, আমার মনে হয় বাকিটা আপনার মুখে শুনলেই ভালো হবে। তবে শর্ত একই, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আমার জানা চাই। মুখ থেকে হাত সরিয়ে যেন প্রভুকে স্মরণ করে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলেন তিনি। কথা বলতে শুরু করলেন মিনিট খানেক পর। অধিরূপ যে সবটাই জানতে পেরেছে সেটা আমি আজ সকালেই বুঝেছি। যাই হোক,
আমিও এর একটা পরিসমাপ্তি চাই। আশা করি আমায় আপনার অপরাধী স্থির করবেন না। প্রভু বোধিসত্ত্বের নামে শপথ করে বলছি, আমি যা বলবো তা সর্বাঙ্গে সত্যি। আজ থেকে প্রায় 11 বছর আগের ঘটনা। আমি তখন খুমজুমের শিক্ষার্থী। দালাই লামার নির্দেশে তখন গোটা নেপাল জুড়ে শুরু হয়েছে ডরজে সুখদেন অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভ। যদিও আমাদের মূল লক্ষ্য ছিল তাদের মঠ থেকে বিতাড়িত করা, কিন্তু কয়েকজন এমনভাবে নিজেদের সত্তাকে মঠের সাথে জুড়ে ফেলেছেন যে তাদের উপড়ে ফেলা কঠিন হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়েই আমরা জোর করে বল প্রয়োগ করে কয়েকজনকে সপরিবারে খুমজুম থেকে তাড়িয়ে দিই। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত অবস্থায় সপরিবারে মঠ ত্যাগ করতে বাধ্য হয়, এবং এই অভিযানে আমার সঙ্গে যুক্ত ছিলেন আরো কয়েকজন। বছর 3 আগে যখন আমার গুরু লামা ভদ্রপাল অমিতাভ থেকে নিখোঁজ হন, তখনও আমি কিছু সন্দেহ করিনি। কিন্তু তারপর যখন তার মৃতদেহ ওইভাবে পাওয়া যায়, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। বৌদ্ধ জয়ন্তীতে বৌদ্ধনাথে আমার সঙ্গে একজনের আলাপ হয়। সে জানায় যে খুমজুঙের ঘটনা তার জানা, এবং সে তখন আমায় এর থেকে মুক্তির পথ বলে দেয়। সঙ্গে দেয় সেই পুঁথিটা পড়ার পর আমার সন্দেহ আরও বেড়ে যায়, কিন্তু আমার কি করা উচিত সেই নিয়ে কিছুতেই মনস্থির করতে পারছিলাম না। একদিকে পরম মুক্তির হাতছানি, অপরদিকে বিভৎস মৃত্যুর খবর। কিন্তু কিছুদিন পরেই আমি বুঝতে পারি যে এর পিছনে একটা সাংঘাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে। তাই আমি বারবার সেই আগন্তুককে নানা বাহানায় দূরে রাখার চেষ্টা করি। আমি বুঝেছিলাম যে 2008-এর সেই ঘটনার সাথে এর যোগাযোগ আছে। তাই যেদিন অধিরূপ নিখোঁজ হলো, আমি ভোরবেলা ওর ঘরে গিয়ে ওই পুঁথি আর ডরজে সুখদেন এই চিহ্ন হিসাবে সেই বজ্রটা রেখে আসি। খুমজুঙের ঘটনায় আপনারা যাদের দেহ পেয়েছেন, তারা প্রত্যেকেই আমার সাথে খুমজুঙে সেই অভিযানে ছিলেন। ব্যাস, এর বেশি আমার আর কিছু জানা নেই। কথা শেষ করে আবার মাথা নিচু করলেন লামা ধ্রুপদ। অবিনাশ বাবুর চোখ লাল হয়ে উঠেছে, ঘুমের লেশ মাত্র নেই। ঘড়িতে তখন 1টা পেরিয়ে গেছে। 25শে মে সকাল 7টা। শেষ রাতের দিকে তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই সোফায় বিশ্রাম নিচ্ছিলেন সবাই, বিশেষ করে দেবার্ণব। সকালে চোখ খুলতেই অধীর রূপের সাথে একটা প্ল্যান ছকে ফেলল সে। বাইরের কুয়াশা এখনো না কাটলেও দেবার্ণবের মনের মধ্যেকার কুয়াশার লেশ মাত্র নেই আর। কাল বিজেশ শেরপা নির্দেশ দিয়ে গেছে আজ তাদের থানায় ফেরত যেতেই হবে। সেই মতো কনস্টেবলও হাজির। তার মধ্যে যত দ্রুত সম্ভব একটা নকশা তৈরি করে নেওয়া প্রয়োজন। বিজেশ ইতিমধ্যে দেবার্ণবকে ফোন করে জানিয়েছে গতকাল রাত্রের খাতির যত্নের পর স্বয়ম্ভ পুলিশ স্টেশনে ছেলেটা স্বীকার করেছে যে কে তাকে টিপ দিয়েছিল। প্ল্যান মাফিক কনস্টেবলের সাথে দেবার্ণব, লামা ধ্রুপদ এবং অধীর রূপ থানায় পৌঁছালো। সেখান থেকে এরিয়া পুলিশ অফিসার SI এর কাছে গিয়ে মোটামুটি যতটা বিবরণ দেওয়া উচিত ততটা দিয়ে অধীরূপকে নিয়ে তখনই রওনা দেওয়ার জন্য রিকোয়েস্ট করল। প্রথমে কাজ না হওয়ায় একটু সময় গেল। অগত্যা বিজেশকে ফোন করতে হলো দেবার্ণবকে। স্যার, এরা আমাদের কথায় মুভ করতে চাইছে না। একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আপনি হেডকোয়ার্টারে যোগাযোগ করে যদি একটু ম্যানেজ করতে পারেন তাহলে খুব ভালো হয়। দেখুন, নষ্ট করার মতো সময় একদম নেই আমাদের হাতে। যা করতে হবে এক্ষুনি করতে হবে। এরপর প্ল্যানের পরের অংশটা বিজেশকে বুঝিয়ে শেষে ফোন রাখার আগে
হঠাৎ মনে পড়ে যাওয়া কথার মতো জিজ্ঞাসা করল, ও স্যার, আরেকটা কথা বলছি, আপনাকে প্রেমার বাবার নাম্বারটা দিয়েছিলাম না লোকেশনটার হিস্ট্রিটা বের করার জন্য, কিছু পেলেন? হ্যাঁ, আমারও মাথায় ছিল না। দাঁড়াও, ডেটাবেস থেকে ছবি তুলে পাঠাচ্ছি। কিন্তু তুমি শিওর? হ্যাঁ স্যার, এতদিন যখন ভরসা করে সময় দিলেন, আরেকটু দিন না হয়। এরিয়া পুলিশ অফিসে হেডকোয়ার্টার থেকে ফোন আসার 10 মিনিটের মধ্যে একটা গাড়ি বেরিয়ে গেল। অমিতাভ মনেস্ট্রির সামনের রাস্তাটা পেরিয়ে গাড়ি যখন ধানসারের কাছে পৌঁছালো, তখন থেকে রাস্তা দেখানোর দায়িত্ব পড়ল অধীরূপের ওপর। রাস্তার কুয়াশাও কেটে গেছে ততক্ষণে। 9:30 কাছাকাছি তখন গাড়ি থেমেছে গ্রামের ভেতরের একটা রাস্তার ধারে, যেখানে রাস্তার ঢালে একটা উঁচু জায়গায় একটা সাইনবোর্ড লাগানো। ডান দিকে তীর চিহ্ন করে লেখা নাগার্জুন ফরেস্ট রিজার্ভ। কিছুটা দূর থেকেই বাড়িটা দেখিয়ে দিয়ে গাড়িতেই বসে রইল অধীরূপ। রাস্তার এরিয়া পুলিশ অফিসার SI এর সঙ্গে দেবান্নব আরেকজন কনস্টেবল। সত্যি বাড়িটা অদ্ভুত দর্শন। সামনের দরজা ভেতর থেকে বন্ধ। একতলা বাড়ির মাথাটা প্যাগোডা স্টাইলে। সামনের দিক থেকে 3টে জানালা দেখা যাচ্ছে, যদিও সেগুলো বন্ধ। দরজার কাছে গিয়ে দেবান্নব বাড়ির পাশ দিয়ে হেঁটে পেছনের দিকে এগোলো। বাকি দুজন সামনের দরজায় দাঁড়িয়ে টোকা দিতে লাগলো। কিছুক্ষণ সব নিস্তব্ধ। বাড়ির ভেতর থেকে কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না। যা আসছে সেটা সামনের দরজায় টোকা মারার শব্দ। কিন্তু মিনিট 2 পরে একটা প্রত্যাশিত ঘটনা ঘটল। সামনের বদলে পেছনের দরজায় একটা শব্দ শোনা গেল। দেবার্ণব গিয়ে দাঁড়িয়েছে দরজার পাশ ঘেঁষে। দরজা কিঞ্চিত ফাঁক হয়ে একজন কেবল মুখ বের করে দেখল। তারপর তার সারা শরীরটা কিছুটা দেখা যেতেই পাশ থেকে দেবার্ণব এক হ্যাচকা টানে তাকে বের করে দরজার পাশের দেওয়ালে ঠেসে ধরল। স্যার, এদিকটাতে আপনি কাইন্ডলি একাই আসুন। SI পেছনে গিয়ে ততক্ষণে লোকটার হাত দুটো পেছনে নিয়ে গিয়ে চেপে ধরে খোলা দরজা দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। দেবার্ণব আগেই ঢুকেছে। বাড়ির ভেতরটাও একই রকম অদ্ভুত। উচ্চতায় একতলা হলেও আয়তনে বেশ বড়। পেছনের দরজা দিয়ে ঢুকে একটা অন্ধকার গলির মতো জায়গা পেরিয়ে সামনে যেতে হয়। সেটা পেরোলে একটা বড় দালান, যার একদিকে একটা বড় দেওয়ালে আটকানো কাঁচের ফ্রেমের মধ্যে দণ্ডায়মান বুদ্ধ মূর্তি। দেখে পিতলেরই বলে মনে হলো। মেঝে থেকে পর পর কয়েকটা ধাপ উঠে গেছে একেবারে কাঁচের ফ্রেমের নিচ পর্যন্ত। সেখানে আরও কিছু মূর্তির পাশে শোভা পাচ্ছে 2টো ছবি। ঘরে তখন একটা মাথা ধরানো ধোঁয়ার গন্ধ। দেবার্ণব ফোন থেকে 2টো ছবির ছবি তুলে নিল। কনস্টেবলকে ততক্ষণে ভেতরে ডেকে নেওয়া হয়েছে। তারা বাকি ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজছে। দালানের বাকি 3 দিকে 2টো করে মোট 6টা ঘর। অবশেষে দালানের একেবারে শেষ প্রান্তের একটা ঘরের দরজা খুলে দেখা গেল আরও 2জনকে, সম্ভবত ঘুমে আচ্ছন্ন। তাদের ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না। আগের জনকে দেবার্ণবের জিম্মায় রেখে SI আর কনস্টেবল মিলে সেই 2জনকে ধরে তুলল। কিন্তু তাদের দেখে মনে হচ্ছে তারা ঘুমন্ত নয়, বরং নেশাগ্রস্ত। 3 জনকে নিয়ে বাইরে বেরিয়ে গাড়ির কাছে যেতেই অধীরূপ গাড়ি থেকে নেমে এলো। 3 জনকে দেখেও সে মাথা নাড়তে লাগলো। আমি যেদিন প্রথম রাতে এখানে এসেছিলাম এনাদের ওই দালানে বসে থাকতে দেখেছি, কিন্তু আমরা যাকে খুঁজছি সে তো। এইবার SI বিরক্তির সঙ্গে কড়া কথা শোনাতে শুরু করেছে দেবার্ণবকে। দেবার্ণব বেশ কয়েকবার তাকে থামতে নির্দেশ করার পর বলল, আপনার কি মনে হয় স্যার, যার নেটওয়ার্কটা এত ভালো, আমাদের সব প্ল্যান সে জেনে যাচ্ছে, সে এত কাঁচা লোক নয় স্যার। সে কি এখনো এখানে বসে থাকবে? এতক্ষণে সে খবর পেয়ে নিশ্চয়ই হাওয়া হয়ে গেছে। মানে তাহলে আমাদের এখানে আসতে বলবে কেন?
আসতে বললাম এই যে এই দুইজনকে উদ্ধার করতে। খোঁজ নিয়ে দেখুন, এনারাও নিশ্চয়ই গত কয়েকদিনের মধ্যে কোনো না কোনো মনাস্ট্রির খোঁজ নিয়েছে, আর সেখান থেকে নিশ্চয়ই নিখোঁজ হয়েছে। আর এই যে এইটা বলে প্রথম জনের বাদামি চাদর খামচে ধরল দেবান্নব। এ হচ্ছে চিফ গেস্টের হেল্পিং হ্যান্ড। আপনি চিন্তা করবেন না, তাকে এখনো পাওয়া যাবে না আন্দাজ করেই আমি বিজেশ স্যারকে টিম নিয়ে চলে আসতে বলেছিলাম সকালবেলা। কোথায়? তার আরেক হেল্পিং হ্যান্ডের কাছে। গাড়ির রাস্তা শেষ হয়েছে খুমজুং মনেস্ট্রির সামনেই। গন্তব্যের বিবরণ মোটামুটি দেবান্নব দিয়েই দিয়েছিল। 4 জনের একটা টিম নিয়ে বিজেশ দুপুর 3টে নাগাদ পৌঁছালো খুমজুং। গাড়ি থেকে নেমে লোকেশনে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি। একটু দূর থেকেই দেখা যাচ্ছিল টিনের চালের একতলা বাড়িটা। বাড়ির ভেতরের ও বাইরের কয়েকটা ছবি অলরেডি পাঠিয়ে রেখেছিল দেবান্নব। 5 জন একসাথে বাড়িটার সামনে এসে দরজায় ধাক্কা দিতেই ভেতরে যেন শোরগোল শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে এসে দাঁড়ালো একজন 21-22 বছর বয়সী তরুণী, যার মুখ বিজেশ শেষবার দেখেছিল হসপিটালে। তখন সে বিছানায় শুয়ে। বিজেশকে দেখতে পেয়েই যেন তার চিন্তা শক্তি স্থির হয়ে গেছে। দরজার পাল্লায় হাত দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে তাকে প্রায় ধাক্কা মেরে ভেতরে ঢুকে গেল বিজেশ। ভেতরে একজন মহিলা ছাড়া আর কারুর দেখা পাওয়া গেল না। প্রেমা, তোমার বাবা কোথায়? বাবা বাবা তো দোকানে গেছে। আমরা তোমাদের দোকান হয়েই আসছি। দোকান বন্ধ, তার মানে তুমি জেনে শুনে মিথ্যে বলছো। প্রাইমারি সার্চ করার পর বিজেশ একজনকে প্রেমার বাড়িতে রেখে বাকি 3 জনকে নিয়ে বেরিয়ে গেল। কিন্তু আজ ভাগ্য সহায়। বাড়ি থেকে বেরিয়ে সূর্যের আলো স্পষ্ট দেখা গেল ওদের বাড়ির পেছনের দিকে ঢালু রাস্তা ধরে পাহাড়ের দিকে এগোচ্ছে 2টো মূর্তি। তাদের গতি দেখেই আর সন্দেহ নেই এদের খোঁজে আজ খুমজুং আসা। জঙ্গলের মধ্যে মিশে যাওয়ার আগেই ওদের ধরা প্রয়োজন। 4 জনকে নিয়ে সেই রাস্তা ধরে যতটা সম্ভব দ্রুত দৌড়াতে শুরু করেছে বিজেশ। কিন্তু তার মধ্যে ওপরের দিক থেকে গাছের সারি ঘন হতে শুরু করেছে। গাছের আড়ালে মিশে গেছে 2 জন। নিচে থেকে বিজেশ চিৎকার করতে শুরু করেছে। বেশ কিছুটা উপরে উঠে তারাও গাছের সারির মধ্যে দেখল 2টো ছায়ামূর্তি। বিজেশের চিৎকার তখনও থামেনি। 4 জন যত দ্রুত সম্ভব গাছের ফাঁক দিয়ে এগোতে শুরু করেছে। আর একটু এগোলেই সাগরমাথা ন্যাশনাল ফরেস্ট। বাধ্য হয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করল বিজেশ। তাতে তারা থেমে না গেলেও হতচকিত হয়ে গতি কিছুটা কমে গেল। কিন্তু তারপরেই ঘটল বিপদ। পাহাড়ের ঢালের একদম কিনারায় এসে দাঁড়িয়েছে 2 জন। হঠাৎ তাদের মধ্যে একজনকে দেখা গেল পাশের জনকে টেনে জড়িয়েছে। ওপাশ থেকে চিৎকারের শব্দ আসছে, চলে যা, চলে যা, না হলে আমরা একসাথে নিচে লাফাবো, চলে যা। কথা বলার সময় তার দৃষ্টি ছিল বিজেশের দিকে, কিন্তু সেটা হয়তো না থাকলেই ভালো হতো। হঠাৎ একবার পাশের দিক থেকে ভেসে এলো আদি অকৃত্রিম সার্ভিস রিভলভারের শব্দ। হোঁচট খেয়েই 2 জনেই তখন পাথরের ওপর বরফের মেঝেতে শুয়ে ছটফট করছে। সাদা বরফের ওপর অনেক দিন পর দেখা গেল রক্তের দাগ। পায়ে গুলি খেয়ে চিৎকার করছে একজন। 4 জন তাদের সামনে গিয়ে দাঁড়াতেই বিজেশ নিজের ফোন বের করে দেখল, না, টাওয়ারের যা অবস্থা, কল যাবে বলে মনে হচ্ছে না। 26শে মে রাত 10:30। এরিয়া পুলিশ অফিসের ভেতরের তাপমাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষত দেবার্নবের চোখে মুখে যেন উৎসবের উত্তেজনা। বিকেলে বীর হসপিটালে নিখিলকে দেখে এসেছে, অনেকটা সুস্থ। ফেরার সময় লামা রিনপোচেকে ফোন করে সুখবরটা জানিয়েছে। আপাতত গরম কফি হাতে থানায় বসে একটা বেশ বড় ঘরে ছড়িয়ে রাখা চেয়ারে বসে বিজেশ, দেবার্নব, জুনিয়র এসআই, লামা ধ্রুপদ, অধীরূপ, প্রেমার বাবা আর একজন মধ্যমণি
যার মুখটা একমাত্র লামা ধ্রুপদের পরিচিত। কফি শেষ করে কথা শুরু করল দেবান্নব। দেখুন, পুরো ঘটনাটা অনেকটাই আপনার এর মধ্যে জানা হয়তো হয়ে গেছে, কিছুটা হয়তো জানা হয়নি, সেটাই আমি বলছি। তুমি খুমজুংয়ের ওই মেয়েটার অ্যাড্রেস দিলে কি ভেবে? এত শিওর হলে কি করে? দেখুন স্যার, এই পুরো বিষয়টার জন্য লামা ধ্রুপদও কিছুটা দায়ী। আমি শুধু চেয়েছিলাম প্রেমার থেকে ও যতটা জানে এই বিষয়টা পুরোটা জেনে নিতে, কিন্তু লামা ধ্রুপদ আমায় ওই বজ্র আর ডোরজে সুখদেন এই বিষয়টা নিয়ে এতটা ঘাটিয়ে দিলেন। আর সেই মতো আমি প্রেমার বাড়িতেও গিয়েও যখন সেম কয়েকটা ছবি দেখতে পেলাম, আমার কাছে বিষয়টা কিছুটা পরিষ্কার হলো। একই রকম ডোরজে সুখদেনের রেফারেন্স প্রেমার সারা বাড়িতে ছড়িয়েছিল স্যার, তার সাথে দেওয়ালে টাঙানো ছবি। একটা জিনিস আমি এখানে এসেই বৌদ্ধ জয়ন্তীর দিন লক্ষ্য করেছিলাম, ডোরজের ফলোয়ার্সরা নেপাল থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তাদের হয়তো কেউ খুব একটা খোঁজ রাখে না, এমনকি সাধারণ দোকানে পর্যন্ত কেনাকাটা করতেও তাদের সমস্যা। জানেন স্যার, যেদিন প্রেমার বাবার দোকানটা আমি প্রথম দেখি, সেই দিন থেকেই আমার ওর ওপর সন্দেহটা হয় যে ওই হচ্ছে সেই সেকেন্ড হেল্পিং হ্যান্ড। কিন্তু ঠিক কী কারণে নিজেদের কুকর্ম ঢাকার পরিবর্তে নিজের মেয়েকে ভুল রাস্তায় ভুলভাবে চালনার বাহানায় উনি গুহাতে পাঠালেন, সেটা আমি এখনো জানি না। হ্যাঁ, মানে প্রেমার টিম নিয়ে গুহায় পৌঁছানোটা পুরোটাই প্ল্যান্ড, এটা আমি জানি, আর সেই কারণেই পরে বলছি। থানায় আনার সময় মধ্যমণির নাম জানা গেছে, ধীরঞ্জন শ্রেষ্ঠ। সবকটা খুন তুমি নিজের হাতে করেছো? প্রশ্ন করল বিজেশ। ধীরঞ্জনের মুখে তখন ক্রুদ্ধ হাসি। সব কটা আর করতে পারলাম কই, তার আগেই তো এখনো 3 জন বেঁচে আছে। তো এই তো আপনার সামনেই একজন। যাকে হ্যাঁ, আমি। এরা নিজেদের ধার্মিক বলে, ঈশ্বর সাধনায় নিয়োজিত। এরা এক একটা নিকৃষ্ট নলার পোকা আমার গোটা পরিবারকে শেষ করে দিয়েছিল একদিনে। এমন নৃশংসভাবে মেরেছিল আমার বাবাকে যে পরের দিন দুপুরেই বাবা, তার পরের বছর আমার মাও। আমি 7 বছর ধরে অপেক্ষায় ছিলাম এদের এক একজনকে ধরে ধরে শেষ করার জন্য। আমার এসবের জন্য বিন্দু মাত্র অনুশোচনা নেই। আমি অতি সহজে ওদের নির্বাণ লাভের আশা দেখিয়ে এক জায়গায় এনেছিলাম। তারাও নিজের পুরনো পাপের অনুশোচনায় বোধহয় রাজি হয়েছিল। তারপর নিয়ম মাফিক রোজ দুবেলা তাদের চায়ের মধ্যে অল্প অল্প বিষ দিয়ে গেছি, একেবারে সকুসুনবতসু নিয়ম মেনে। তারপর সর্বশেষ ধাপ, পাহাড়ের গুহায় গিয়ে একাক্রমণে ধ্যান। তবে আমার একার দ্বারা বারবার যাওয়া সম্ভব ছিল না, তাই প্রেমার পরিবারকে বেছে নিয়েছিলাম আমি। জানতাম ওরাও সুখদেন অনুগামী। তারপর একদিন সন্ধ্যার মুখে গিয়ে যখন দেখলাম নিয়মিত বিষের প্রভাবে তারা নিস্তেজ হয়ে পড়েছে, গিয়ে বুক চিরে রেখে এলাম। এদের জন্য এইটাই মুক্তি লাভের একমাত্র উপায়। বিজেশ হঠাৎ চেয়ার থেকে উঠে সোজা একটা চড় কষালো ধীরঞ্জনের ডান গালে। স্কাউন্ড্রেল, একসাথে 5-5টা মানুষকে কেটে ফেলেলি, তোর হাত কাঁপলো না? সম্বোধনটা তুমি থেকে তুই হতে সময় লাগলো 2 মিনিট। ধীরঞ্জন নিরুত্তর, মুখে কোনো কথা নেই। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে দেবান্নবের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি হাসল বিজেশ। সবই হলো ব্রাদার, শুধুই ভিকির খুনি এখনো ধরা পড়লো না। দেখা যাক এবার ওইদিকে কি করা যায়। সরি স্যার, কিন্তু আই থিঙ্ক আপনারা ভিকির খুনিকে আর কোনোদিনও ধরতে পারবেন না। মানে কি বলছো? কি তুমি কি ভাবছো? স্যার কাম ডাউন, রেগে না গিয়ে আমার কথাটা শুনুন আগে। ধীরঞ্জনের হাতে 5টা খুন হয়েছিল ঠিকই, কিন্তু সবকটা খুন গুহায় হয়নি স্যার। পঞ্চম খুনটা হয়েছিল নাগার্জুন ফরেস্টের ভেতরে। আর আমার অনুমান যদি সঠিক হয় স্যার, তবে ভিকির খুনির লাশের মাথাটা কাটা অবস্থায় পড়েছিল খুমজুম পাহাড়ের গুহায়, যাকে এতদিন আমরা অজ্ঞাত লামা ভেবে এসেছি স্যার, কারণ তাকে ঠিক ওইভাবেই সাজানো হয়েছিল। কি তাই তো? প্রশ্নটা সোজাসুজি করেছে প্রেমার বাবার দিকে লক্ষ্য করে। এবার
বিজেশও বাকরুদ্ধ। এতক্ষণে নিজের মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে লোকটা। সাথে পাশে বসে থাকা ধীরঞ্জনের মুখ রাগে লাল হয়ে উঠেছে। কান্নায় ভেঙে পড়ার আগে সে মুখ থেকে হাত সরিয়ে একবার চিৎকার করল, না না, ভুল হচ্ছে। আমি কোনো খুন করিনি। ও আমার সম্পর্কে ভাই হয়। নিজের ভাইয়ের প্রাণ নেব আমি? না না, আমি করিনি। আমি খুন করিনি। আচ্ছা ধীরঞ্জন, একটা পরিষ্কার প্রশ্নের উত্তর দেবে? এত বড় একটা প্ল্যানিং, এতগুলো লোক জোগাড় করা, এতগুলো খুন, সব তোমার একা করা? মুখে কোনো কথা বলল না, কেবল পাশাপাশি একবার ঘাড় নাড়ল ধীরঞ্জন। সেইটা আমি আগেই বুঝতে পেরেছি। এবার ক্লিয়ার করে বাকিদের সবটা বলো তো। আমি একা এত কিছু করতে পারতাম না, আমায় একজন সাহায্য করেছিলেন। তার নাম আমি জানি না, কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান। তার ভক্তের সংখ্যা প্রচুর। আমি যখন ঘটনাচক্রে তার কাছে পৌঁছাই আর নিজের এতদিনের পরিকল্পনা খুলে বলি, তিনি বলেন আমায় সাহায্য করবেন, কিন্তু তার একটাই শর্ত ছিল, আমাকেও তার জন্য একটা কাজ করে দিতেই হবে। আমি রাজি হয়ে যাই। বাবুরাম মানে প্রেমার কাকা আমার অনেক দিনের সঙ্গী। আমি ওদের বাড়িতেও গেছি। লোকটার স্বভাবে একটাই বদগুণ ছিল, টাকা পেলেও সব করতে পারে। কোনো নেশাই বাদ ছিল না বাবুরামের। ওকেই যখন কাজের কথা বললাম, ও রাজি হয়ে গেল, যদিও টাকা ওকে আমিই দিয়েছিলাম। কি কাজ? একটা খুন, যাকে নিয়ে আপনারা আলোচনা করছেন। তাকে খুন করার জন্য আমি বাবুরামকে ঠিক করি। ওর ছবি কোথায় থাকবে, কিভাবে করতে হবে, এসবই আমায় তিনিই জানিয়েছিলেন। কিন্তু আমি জানতাম না যে বাবুরামকেও শেষে। আমি তখনও খুনজুঙে ছিলাম। একদিন রাত্রে হঠাৎ আমার কাছে দুজন লোক এলো, আমায় ধরে নিয়ে গেল খুনজুং মনেস্ট্রির কাছে। দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা গাড়ি থেকে বাবুরামের লাশ বের করে আমায় দেখালো। আমি প্রথমে খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ওরা আমায় হুমকি দিল, যদি ওই লাশের ব্যবস্থা আমি না করি, তাহলে তার দুদিন আগে খুংজুমের গুহায় যে 4 জনকে শুয়ে রেখে এসেছি, আমাকেও তার পাশে শোয়ানো হবে। আমি নিরুপায় হয়ে ওদের সাথে হাত লাগিয়ে বাবুরামের মাথাটা, তারপর প্রেমার বাবার থেকে একই রকম পোশাক জোগাড় করে সেই রাত্রেই লাশ নিয়ে 3 জন মিলে রেখে আসি গুহায়। কিন্তু ও বোধহয় কিছু সন্দেহ করেছিল, তাই আবার দেবান্নব বলতে শুরু করল, এবার দৃষ্টি প্রেমার বাবার দিকে। তাই পরের দিন নিজে গিয়ে দেখলেন যে গুহায় 4টে নয় 5টা লাশ শোয়ানো আছে। কিন্তু নিজে এসে পুলিশকে খবরটা দিলে একসাথে 5 জনের খুনের মামলায় আপনি ফেঁসে যাবেন। তাই একটা গোছানো প্ল্যান করলেন। প্রেমা অনেকদিন ধরেই ট্যুরিস্ট গাইডের কাজ করছে। পরের দিন যখন একটা দল এসে প্রেমার সাথে যোগাযোগ করলো, ঠিক তখনই আপনি প্রেমাকে বুঝিয়ে দিলেন যে কোনোভাবে পুরো দলটাকে নিয়ে গিয়ে একসাথে ওই গুহার মুখে পড়তে। এতে গোটা ঘটনাটা সবার নজরে আসবে, অথচ আপনাকে কেউ সন্দেহ করবে না। ব্রিলিয়ান্ট, সাংঘাতিক। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তোমার কথা দেবার্ণব। কিন্তু তুমি কি প্রমাণের কথা বলছো, একটু খুলে বলবে? প্রথম দিন যেদিন নেপালে পৌঁছই, সেই দিনই পবন স্যারকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। অনেকবার চেষ্টা করলাম ভেতরে ঢোকার, কিন্তু দাঁড়াও, কোন এক শিষ্য নাকি হসপিটালে ঢুকে লাশ দেখার চেষ্টা করছিল, যেটা পোস্টেড ছিল, তাদের মারফত খবরটা পেয়েছিলাম। ওটা তুমি ছিলে? কিন্তু তাকে মানে তোমাকে তো ঢুকতে দেওয়া হয়নি। তাহলে? হ্যাঁ, সেই শিষ্যকে ঢুকতেই দেওয়া হয়নি স্যার, কিন্তু শিফট চেঞ্জের সময় একজন ওয়ার্ড বয় তো ঢুকেছিল, কিন্তু ফাইনালি সেই সবটা দেখে ফেলল। আর তার জন্য অবশ্য শিফট ওয়ার্ডের বয়কে অনেকটা টাকা দেওয়া হয়েছিল। দেবান্নবের মুখে একটা বাঁকা হাসি এবার আরো অবাক করে দিচ্ছিল বিজেশকে। তারপরে ভেতরে ঢুকে আমি যত তাড়াতাড়ি সম্ভব লাশগুলোকে দেখি। কয়েকটা ছবি অবশ্য তুলি, আপনাকে দেখাবো পরে, যার মধ্যে একজনের ছবি দেখে আমার প্রথম থেকেই একটা অন্যরকম সন্দেহ হয়েছিল। পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুলে ছবিগুলো খুঁজে বের করলো দেবান্নব। ছবিতে এই হাতটা লক্ষ্য করুন।
বুড়ো আঙুলের পাশে একটা পোড়া দাগ। এরকম পোড়া দাগ তখন হয় যখন প্রথম কেউ কাঁচা হাতের রিভলভার চালায়। বাবুরামও চালিয়েছিল ভিকিকে মারার জন্য। 5 জন লামাই খুন হয়েছেন এই ধারণায় প্রত্যেকের পোস্টমর্টমও হয়। তাদের প্রত্যেকের শরীরেই পাওয়া গেছে টক্সিকোডেন্ড্রন ভের্নিসিফ্লোম। আমার বিশ্বাস খুন করার আগে বাবুরামকেও বিষ দেওয়া হয়েছিল, যাতে তাকে আলাদা করে আইডেন্টিফাই না করা যায়। এইবার পরের ছবিটা ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, কুনুইয়ের সামনের দিকে কয়েকটা ছোট ছোট দাগ। সেটা বাবুরামের নিয়মিত ড্রাগ ইঞ্জেকশন নেওয়ার ফল, এবং এইটাই তার প্রমাণ। একজন লামার হাতে রিভলভার চালানোর দাগও থাকবে না, আর ইঞ্জেকশনের মার্কও থাকবে না, তাই নয় কি? আর শেষ ফটো, বুকের ক্ষত চিহ্নটার একটু ওপরের দিকটা খেয়াল করলে দেখতে পাবেন একটা কালো রিংয়ের মতো আঁকা। আমি জানি ওটা কিসের চিহ্ন। এবার আবার দেবান্নব ঘুরে তাকিয়েছে ধীরঞ্জনের দিকে। তোমার জন্য যে এত করলো তার সত্যিকারের পরিচয়টা কি তুমি জানো? ধীরঞ্জন তখনও বাগরুদ্ধ। বিজেশ উঠে গিয়ে আবার একটা চড় কষালো। ধীরঞ্জন হঠাৎ চেয়ার থেকে হেলে একদিকে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। মুখ থেকে ছিটকে এলো রক্ত। তখনই 2 জন কনস্টেবলকে ডেকে ধীরঞ্জনকে ধরে গাড়িতে তোলা হলো, সম্ভবত বিষক্রিয়া। দেবান্নব বাইরে বেরিয়ে হাতে ধরা ফোনটা খুঁজে 2টো ছবি বের করল, শেয়ার করে পাঠিয়ে দিল মাঙ্গানে পবন ভুটিয়ার হোয়াটসঅ্যাপে। তারপর মেসেজ সিন হতেই ফোন করলো পবনকে। হ্যালো স্যার, আপনার জন্য একটু সুখবর আছে। তারা শেরপার নামটা আপনি নিশ্চয়ই জানেন।